বিভিন্ন ভাবে চেষ্টা করছে তাদের মুখটাকে বন্ধ করে দেওয়ার। তাই জন্যই যুব ফেডারেশনের যে মুখপত্র, যুব শক্তির সম্পাদক কমরেড পলতানকে বিনা কারণে কোনো কিছু না জানিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কারণ মুখপত্র বন্ধ করো, কথা বন্ধ করো, দাবি বন্ধ করো। কিন্তু তিনি আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী স্বর মিলিয়ে বলছেন আমরা হচ্ছে তিলোত্তমার তার যে শাস্তি চাই, এবং শাস্তি শুধু নয় ফাঁসি চাই, ফাঁসি কাটে ঝুলিয়ে দিচ্ছেন। কিন্তু কি দেখছি, একদিকে বলছেন ফাঁসি আর একদিকে কি করছেন, প্রমাণ লোপাট করছেন। ফাঁসিটা কে দেবে? আপনি দেবেন না, আমি দেবো না, জনগণ দেবেন না। ফাঁসিটা কে দেবে? আদালত। আদালতে কি সেখানে প্রমাণ চাই, সেই প্রমাণটাকে লোপাট করে দিচ্ছে। আমরা এর আগে দেখেছি এই পশ্চিম বাংলার বুকে বিভিন্ন জায়গায় যে কোনো ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করে দেন। কেন করেন? খুব বুদ্ধিমত্তার সঙ্গে করেন। কারণ তিনি বলে দেন পুলিশকে যে এই কেসটা কিভাবে সাজাতে হবে। আমরা কামদুনির ক্ষেত্রে দেখেছি, প্রথমেই দেখেছি এই সরকার যখন আসে বাগচিটের ঘটনা, সুজেটের ঘটনা, বলে দিতে সাজানো ঘটনা। তারপরে আমরা কি দেখেছি যে সেখানে উনি সাজানো ঘটনা বলে পুলিশকে একটা ইঙ্গিত দিলেন, যখন এটা সাজানো ঘটনা বলেই সাজাতে হবে, কেস ডায়েরি লিখতে হবে। আর তারপরেই হচ্ছে যিনি মহিলা পুলিশ অফিসার দময়ন্তী সেন, তিনি হচ্ছেন বাপের বেটি, তিনি তদন্ত করে জানালেন যে না, এটা সাজানো ঘটনা নয়, এটা সত্যিকারের ঘটনা। কামদুনির ক্ষেত্রে দেখেছি নৃশংস ভাবে তার হচ্ছে পা দুটোকে চিরে ধরে, যখন একজন ডাক্তার বলছেন আমি পোস্টমর্টেমের সময় ছিল, সেই পোস্টমর্টেমে দেখতে পাচ্ছি, আমি সেই পোস্টমর্টেম দেখে তারপর আমি 3 দিন কোনো কিছু খেতে পারিনি। আর মুখ্যমন্ত্রী তিনি সেইটাকেও হচ্ছে ধামা চাপা দিয়েছেন। আমরা হাসখালিতে কি দেখেছি, হাসখালিতে ঠিক একই ঘটনা। বললে ওর প্রেম ছিল, ও হচ্ছে প্রেগনেন্ট ছিল। বিভিন্ন ভাবে প্রত্যেক ঘটনাগুলোকে একটার পর একটা তাকে হচ্ছে পুলিশকে ইঙ্গিত দেওয়া হচ্ছে এইভাবে সাজাবে, আর কেসগুলোকে সেইভাবেই যাচ্ছে হচ্ছে আদালতে, একটারও কোনো শাস্তি হচ্ছে না। ফলে আজকে হচ্ছে আমরা দেখছি মানুষ, পশ্চিম বাংলার মানুষ সামাজিক ভাবে এই আন্দোলন গড়ে তুলেছেন। কেন? নারী নির্যাতন, দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, আজকে হচ্ছে পঞ্চায়েতের টাকা সেখানে হচ্ছে লুটপাট, এবং বিভিন্ন জায়গায় সরকারি প্রতিষ্ঠানে যেখানেই হচ্ছে চাকরি হয়েছে সেখানেই হচ্ছে টাকা নিয়ে দুর্নীতি হয়ে চাকরি হয়েছে। সমস্ত ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আজকে কত মন্ত্রী এবং হচ্ছে যারা উচ্চ পদে ছিলেন তারা আজকে জেলে। পার্থ চ্যাটার্জি দীর্ঘদিন ধরে জেলে। শিক্ষা ব্যবস্থাকে একবারে হচ্ছে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। আমাদের পশ্চিম বাংলায় যারা শাসক দল তারা হচ্ছে যখন ক্ষমতায় এসেছিল কি বলেছিল, নারীর নিরাপত্তা হবে, বদল, আমরা হচ্ছে বদলা নয় বদল চাই, সেই স্লোগান দিয়ে যখন মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, যখন সততার প্রতিষ্ঠা দিয়ে, যখন হচ্ছে সারদা মায়ের নাম নিয়ে বিভিন্ন সংস্থা খুলে কোটি কোটি টাকা লুট করে আজকে পশ্চিম বাংলাকে ছিপড়ে করে দিয়েছেন। একদিকে চাইছেন যে সাধারণ ছেলে মেয়েদের তাদের লেখাপড়া, আজকে দেখবেন সরকারি স্কুলগুলো কোন রকম হচ্ছে, সেখানে কোনো পরিকাঠামো নেই, একটার পর একটা স্কুল আজকে বন্ধ হয়ে যাচ্ছে।
আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে ছেলেরা আগে পরীক্ষা দিত তাদের সংখ্যা কমে যাচ্ছে, নিয়োগ নেই, পরিকাঠামো নেই, চাইছে বেসরকারিকরণ করে দিতে। আজকে শিক্ষা ব্যবস্থাটাকেই বেসরকারিকরণ করে। আর স্বাস্থ্য ব্যবস্থা, তার পরিকাঠামো কি আছে? সুপার স্পেশালিটি হসপিটাল। সুপার স্পেশালিটি হসপিটালে কি আছে? ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই। আর হচ্ছে একটা ওই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলছে আমি অনেক করে দিয়েছি 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড। আরে বাবা, আপনার সুগার হয়েছে, তা আপনি কি ওই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সুগারের ওষুধ পাবেন? স্বাস্থ্য দপ্তর গুলোকে নষ্ট করে দিয়েছে। এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যারা আগামী দিনের ডাক্তার হবে, এই ক্ষেত্রে দেখলেন যে একটা দুর্নীতি শুধু আর্জিকর নয়, আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে আর্জিকরের মতোই হচ্ছে। প্রত্যেকটা ছেলেকে সে হচ্ছে না লিখতে পারলেও সে পাস, সে হচ্ছে অনেক নম্বর পাবে। আর যে ভালো করে পড়াশোনা করেছে সেই ছাত্র ছাত্রী কোনো মান নির্ণয় হবে না, ফেল করিয়ে দেবে। তাই জন্যই তো আজকে জাস্টিসের জন্য সবাই পথে নেমেছে, কারণ সবাই ভুক্তভোগী, শুধুমাত্র ডাক্তাররাই নয়। ডাক্তারদের সামনে রেখে সারা পশ্চিমবাংলার যে লড়াই করছে, তারও আজকে একজন ক্যাব চালায়, তিনিও করছেন। রাস্তায় বেরোলে পুলিশ তোলা তুলছে। আজকে হচ্ছে একজন রিক্সাওয়ালা, তার উপর হচ্ছে জুলুম চলছে, তিনিও বেরিয়েছেন। যিনি মাছ ব্যবসা করেন তিনিও বেরিয়েছেন। আজকে ক্ষেত মজুর তিনিও বেরিয়েছেন, আমার টাকা লুট হয়ে গেল। 3 বছর ধরে তারা হচ্ছে কোনো হচ্ছে এনরেগার কাজ পায়নি। বিভিন্ন ভাবে হচ্ছে প্রত্যেকটা স্টেটের মানুষ আজকে বেরিয়ে পড়েছে এই রাস্তায়। উই ওয়ান্ট জাস্টিস। আমরাও তাই, আমরা বলতে চাইছি, আমরা 14 দিন মানে আগস্টের 14 তারিখ থেকে প্রতিটা দিন আমরা শ্যামবাজারে সেইখানে হচ্ছে অবস্থান চলছে ছাত্র যুব মহিলাদের। এখনো চলছে 25 তারিখ পর্যন্ত আমাদের এই অবস্থান চলবে। এই 25 তারিখের মধ্যে সারা রাজ্য জুড়ে জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা হচ্ছে এই বার্তা আরো বেশি করে পৌঁছে দিতে চাই যে আজকে শুধু ওই মহিলা ডাক্তারকে নয়, আজকে হচ্ছে সারা পশ্চিম বাংলার মানুষ, তারা হচ্ছে পশ্চিম বাংলাটাকে যে শ্মশানে পরিণত করেছে তার বিরুদ্ধে আজকে লড়াই করছে। আর যখন লড়াই করছে আমাদের শাসক শ্রেণীর বিধায়ক, আমাদের শাসক শ্রেণীর এমপিরা, তারা কি বলছেন? তারা বলছেন এরা নাকি বিপ্লব করছে। না, আমরা বিপ্লব করছি না, আমরা জাস্টিস চাইছি, আমরা বাঁচতে চাইছি। আমরা গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ, আমরা বলছি যে আমাদের খাবার ব্যবস্থা করতে হবে। রেশনে দুর্নীতি করে হচ্ছে মানে ওই আপনার খাদ্যমন্ত্রী, সে হচ্ছে কোটি কোটি টাকা তার লুট করছে, তার বিরুদ্ধে লড়াই করছি। আমরা লড়াই করছি যে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে হচ্ছে আজকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় আমরাও চাইছি শিক্ষার দাবি। আজকে আমরা চাইছি যে উন্নয়নের নাম করে হচ্ছে যে হচ্ছে বুজরুকি চলছে, যে ভাওতা চলছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা লড়াই করছি যে আজকে পশ্চিম বাংলাকে একটা অন্য পথে অশিক্ষার অন্ধকারে যে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করছি। আমরা কি দেখছি? এই পশ্চিম বাংলার শাসক শ্রেণী, তার যে হচ্ছে আয়, তার 31% আয় আসছে মদের দোকান থেকে। চাইছেন কি? চাইছেন এইটাই যে পশ্চিম বাংলার ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে না, পশ্চিম বাংলার ছেলে মেয়েরা অশিক্ষিত থাকবে, পশ্চিম বাংলার ছেলে মেয়েরা যুবক যুবতীরা চাকরি চাইবে না, তারা হচ্ছে মদ খেয়ে মাতলামো করবে, সমাজটাকে আজকে দুর্নীতির আখড়া বানিয়ে দিয়েছে। সারা পশ্চিম বাংলায় আমরা কি দেখতে পাচ্ছি? যে বোমবাজি, বন্দুক, বম, আজকে সারা পশ্চিম বাংলায় জুড়ে গুন্ডাবাজি চলছে। সেই জায়গায় হচ্ছে আমরা তার উদ্ধার পেতে চাইছি। আমরা চাইছি আমাদের ছেলেমেয়েরা তারা লেখাপড়া শিখুক, আমাদের ছেলেমেয়েরা তারা মানুষ হোক, সরকারি পয়সায়, বেসরকারি পয়সায় নয়,
সরকারি পয়সায় গরিব ঘরের ছেলে মেয়েরা বামফ্রন্টের আমলে যে হচ্ছে জনপ্রসার জনশিক্ষা শুরু হয়েছিল, সেই হচ্ছে সার্বজনীন শিক্ষার জন্য আমরা দাবি করছি, আমরা পথে নেমেছি। আমরা চাই আমরা একজনের জাস্টিসকে সামনে রেখেই আজকে ডাক্তাররা যেভাবে তারা লড়াই করছেন, শুধুমাত্র ওই মহিলা ডাক্তারের জাস্টিস পাওয়ার সঙ্গে সঙ্গে তার হচ্ছে তারা চাইছে না টাকা দিয়ে আমরা সার্টিফিকেট নেব না, আমরা আমাদের মেধা দিয়ে আমরা সার্টিফিকেট নিতে চাই, সেই ব্যবস্থা করতে হবে। আপনারা শুনছেন ডাক্তারদের মুখে আজকে এই যে আরজি করের ঘটনা, মুখ্যমন্ত্রী জানতেন না তা নয়, ওই সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে হচ্ছে ডেপুটি অধ্যক্ষ তিনি আগেই হচ্ছে বলেছেন যে এইভাবে দুর্নীতি হচ্ছে, স্বাস্থ্য দপ্তরে তিনি দিয়েছেন তার পিটিশন, তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরে দিয়েছেন, কিন্তু কোনো জাস্টিস পায়নি। তাই জন্যে আজকে সিনিয়র ডাক্তাররা তারাও কোনো পরিকাঠামো পাচ্ছে না। যখন জনতা যাচ্ছে, তারা হাসপাতালে যাচ্ছে, পরিষেবা পাচ্ছে না, ডাক্তারদের দোষারোপ করছে, নার্সদের দোষারোপ করছে। আমরা কি দেখেছি যে ওই রোগী কল্যাণ সমিতির আরজি করে যিনি হচ্ছেন চেয়ারম্যান, তিনি হচ্ছেন পুরনো তার নার্সিং হোমের পুরনো মেশিন গুলোকে সেই হচ্ছে আরজিকর হসপিটালে দিয়ে নতুন মেশিন গুলো তার হচ্ছে নার্সিং হোমে নিয়ে চলে যাচ্ছেন। আজকে এটা গোপন কথা নয়, আজকে হচ্ছে এটাই বাস্তব কথা। আর সব সময় হচ্ছে মানুষের ওপর তার হচ্ছে জুলুম চলছে, মানুষের কণ্ঠকে আজকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। যেমন কলতানকে মিথ্যা মামলায় তাকে হচ্ছে ফাঁসানো হয়েছে, আমরা প্রথম থেকে দেখেছি, সেই অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে আজকে সবাই যারাই প্রতিবাদ করবে তাদের হচ্ছে মুখ বন্ধ করে দেওয়ার জন্য বামপন্থী আন্দোলনের কর্মীদের হাজার হাজার কর্মীকে মিথ্যা মামলায় তাদের হচ্ছে ফাঁসানো হয়েছে। আর তার জন্য কাকে ব্যবহার করা হচ্ছে? সরকারি পয়সায় যে পুলিশ কর্মীরা আমাদের মতো ঘর থেকেই হচ্ছে পুলিশের চাকরি পেয়েছেন, তারা তার জীবিকার জন্য যখন যাচ্ছেন সেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে, পুলিশকে দলদাসে পরিণত করা হচ্ছে। আর সেই জন্যই আজকে দেখেছি এমন জায়গায় পৌঁছেছে পুলিশও আজকে মার খাচ্ছে, সমাজে অন্যান্য মানুষের সঙ্গে হচ্ছে পুলিশ মার খাচ্ছে। আমরা তাই বলতে চাই যে সমস্ত বাড়িতেই আছে মহিলারা আছে, এই মহিলাদের একটার পর একটা চিরতানি হচ্ছে এবং রেজিস্ট্রেশনই হচ্ছে না, থানায় ডায়েরি নেওয়া হচ্ছে না অনেক ক্ষেত্রে। এবং অনেক মহিলা আছে যারা হচ্ছে এইরকম ভয়ে লজ্জায় এই ধরনের ঘটনাগুলো পেয়েছে, থানায় নিয়ে যেতে চায় না, প্রকাশ্যে নিয়ে যেতে চায় না, তারা এইভাবেই হচ্ছে লড়াই করে যাচ্ছে। যারা তাদের পাশে আজকে দাঁড়িয়েছে যে আমার মেয়েও এইরকম হয়েছে, আমি বলতে পারিনি, বলার মতো সাহস পাইনি, বলার মতো আমার মুখটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, টাকা পয়সা দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। আমরা প্রথমেই কি দেখেছি, আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে প্রথমেই তিনি কি করলেন? প্রথমেই তিনি বললেন যে যে সমস্ত মেয়েরা ধর্ষিতা হবে সেই সমস্ত হচ্ছে যারা 18 বছরের নিচে তারা পাবে, তাদের দেয়া হবে 25,000 টাকা, আর যারা 18 বছরের ওপরে তারা পাবে 20,000 টাকা। অর্থাৎ মেয়েদের ইজ্জতের দাম, মেয়েদের ইজ্জতের দাম হচ্ছে টাকা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রেও তাই দেখেছে, এই ক্ষেত্রেও তাই হয়েছে। নির্যাতিতার মা বলছেন যে আমাকে যখন আমাদের যে যুব নেতৃত্ব কলতান মীনাক্ষী এরা হচ্ছে গিয়ে গাড়িটা আটকে দিয়েছে, বলেছে এক্ষুনি পোড়ানো চলবে না, এক্ষুনি তথ্য লোপাট হয়ে যাবে। মা তাদের বলেছে, কাকিমা তারা ছিল, তাদের বলেছে আপনারা বলুন যে এখন পোড়ানো যাবে না। কিন্তু আমরা দেখেছি যে জানতেই পারেনি, যখন মেয়েটা ওই রকম অবস্থা হবে জানতে পারেনি, পুলিশ থাকেনি। কিন্তু মেয়েটাকে পড়ানোর জন্য মেয়েটার বাড়িতে হচ্ছে সেখানে 400 পুলিশ গিয়ে
পথ করে তাড়াতাড়ি করে মেয়ের মা বাবাকে ভয় দেখিয়ে হচ্ছে সেখানে তাকে বাধ্য করেছে মেয়েটার পুড়িয়ে দিয়ে তার প্রমাণ লোপাট করার জন্য এবং বলেছে 10 লক্ষ টাকা দাও। আমরা প্রশ্ন করতে চাই যে মুখ্যমন্ত্রী আপনি একজন মহিলা, আপনার বাড়ির মহিলাকে যদি কেউ ওই রকম ভাবে ধর্ষণ করে বলে যে তো আপনাকে 10 কোটি টাকা দেবো, আপনি মানবেন? টাকার বিনিময়ে আপনি আপনার বাড়ির মেয়েদের ইজ্জত দেবেন? এই জায়গায় আজকে চলে গেছে। তাই আমরা বলতে চাই যে আজকে আমরা যারা পথে নেমেছি ডাক্তারদের, তাদের হচ্ছে আন্দোলন দেখেছেন, যখন ডাক্তাররা আন্দোলন করছে, যখন সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী জুড়ে যখন রাস্তায় দাঁড়িয়ে তারা আন্দোলন করছেন, সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে সেখানে ডাক্তারদের যে আন্দোলনের মঞ্চ ছিল এবং বামপন্থীদেরও পাশে একটা মঞ্চ ছিল, সেই মঞ্চকে ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দিয়েছে কারা? কলকাতার সব বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীদের জড়ো করা হয়েছিল, তারা ভেঙে দিয়েছিল, কণ্ঠরোধ করতে চেয়েছিল। কিন্তু পশ্চিম বাংলায় আজকে এমন জায়গায় আন্দোলন পৌঁছেছে, কারণ সামাজিক ভাবে এই আন্দোলন হচ্ছে। এই সামাজিক ভাবে সমস্ত স্তরের মানুষ আজকে চাইছে যে সমস্ত কিছু হচ্ছে মীমাংসা হোক এবং এই সরকার অবিলম্বে তার গদি ছাড়ুক। তাই তো দাবি উঠেছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। আর তিনি সেটাকে ঘুরিয়ে দিয়ে বললেন ওই বিনীত গোয়েলকে, এই দাবি আমি মেনে নিচ্ছি, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাদের মেনে নিচ্ছি, আমি এগুলো সব মেনে নিচ্ছি। কিন্তু উনি আর একটা কথা যে বলা হচ্ছিল দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, ওটা উনি কিন্তু দেননি, ওটা কিন্তু মেনে নেননি। আজকে পুলিশকে আমরা বামফ্রন্টের আমলে রেখেছি, যখন কোন নারী নির্যাতন হতো ওরা বলে যে বামফ্রন্টের আমলে হচ্ছে। হ্যাঁ, একটা ঘটনা ঘটেছে হেতাল পারেকের, যখন এইরকম ধর্ষিতা হয়েছিল, সেই হেতাল পারেককে ধনঞ্জয় যে হচ্ছে রেপ করেছিল, তার ফাঁসি হয়েছিল। আর ধানতলা বামতলা বলে তারা জেল খাটছে এখন। আর আজকে কোনো দোষীর শাস্তি হয় না পশ্চিম বাংলার বুকে। যারা দোষী তারা হচ্ছে ঘুরে বেড়ায়, আর যারা দোষী নয় তাদেরকে মিথ্যা মামলায় আজকে জেলে পুরে দেওয়া হয়। এটাই হচ্ছে আজকে পশ্চিম বাংলার আসল চিত্র। এই চিত্রটা পাল্টাতে হবে, এই চিত্রটা পাল্টাতে হবে। ভুলিয়ে দিয়ে চলবে না। আজকে কি বলতে চাই রিজওয়ানু, আরে বাবা রিজওয়ানুর কি হয়েছিল? আরে তার বিয়ে হয়েছিল না বিয়ে হয়নি, মোট কথা একটা মেয়ে, তাকে তার বাড়ির লোক মেনে নিচ্ছিল না, সেইটা নিয়ে পুলিশ কি চাপ দিয়েছে। আর সেখানে সরকার তো সেইটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেনি। তাহলে রিজওয়ানুরকে আর এই ধর্ষিতাকে একদম সম্পূর্ণ আলাদা। তারা বলতে চাইছে, মুখ্যমন্ত্রী বলছেন আমি 26 দিন। এখানে উপস্থিত আমার কমরেড, এখানে উপস্থিত এই খ্রিস্টান কলেজের সকল ছাত্রছাত্রী যারা ভয়ে হোক বা সাহস না পেয়ে হোক, গাছের তলা থেকে হোক, পাঁচিলের পাশ থেকে হোক, আমাদের কথা শুনছো, তাদের সকলকে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। এই অঞ্চলের যে সকল সাধারণ মানুষ এখান থেকে যাতায়াত করছেন, যাদের একটু অসুবিধার সম্মুখীন আমরা করে দিয়েছি, তাদের সকলের কাছে আমাদের অনুরোধ যে একটু নিজেদের মতো করে যাতায়াতটা করুন। এখানে যে ছেলে মেয়েগুলো বসে আছে, এদের রাস্তা ছাড়া আর কোনো উপায় নেই, তাই এই রাস্তাটুকু অন্তত এদেরকে বসার জন্য ছেড়ে দিন। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, ওনারা তো ঠিক মতো সামলাতে পারেন না, রাস্তাটা একটু সামলে দেখান। এত চেয়ার আমরা সরিয়ে দিতে পারছি না, অনেক সরিয়েছি। একটা রাস্তা কিভাবে যাতায়াত করবে আপনারা বুঝে দেখুন, কারণ এর জন্য আপনারা ট্রেনিং পেয়েছেন। এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজ
আজকে কলেজের পাশে, কলেজের গেটে, কলেজের বাউন্ডারির পাশে দাঁড়িয়ে ছাত্ররা, যুবরা, মহিলারা মিটিং করছে। এই মিটিং কোনো ভোটের মিটিং হচ্ছে না, এই মিটিং কাউকে ক্ষমতায় আনার জন্য হচ্ছে না। এই মিটিং ওই কলেজের এসি ঘরে বসে কলেজের যে প্রপার্টির টাকা পয়সা আত্মসাৎ করবে বলে কোনো নেতা তৈরির মিটিং এখানে হচ্ছে না। এই মিটিংটা হচ্ছে পশ্চিমবঙ্গের মেয়েদের শুধু নয়, পশ্চিমবঙ্গের নতুন সমাজকে বাঁচিয়ে রাখার জন্য। 2011 সালের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে আমাকে স্বপ্ন দেখিয়েছিল। আমরা যারা এই যে একটু আগে এখানে তারা বসেছিল, ওদের জন্মই হয়েছে 2003, 4, 5-এর সময়। তারা আজকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ তারা পড়তে এসছে। এরা জানে না বামপন্থীদের সরকার কি, এরা দেখেনি, সেভাবে এদের মনে নেই। যখন আমরা মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি, কলেজ পাশ করেছি, আমার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যে প্রতিদিন ক্যামেরার সামনে আসতো, মিডিয়াতে বলতো, মাইক বেঁধে রাস্তায় দাঁড়িয়ে বলতো তুমি লেখাপড়া করো, কাজ দেওয়ার দায়িত্ব আমার। বলেছিল ডবল ডবল চাকরি দেব, বলেছিল প্রত্যেকটা মেয়ের নিরাপত্তা দেব, মেয়েদের যাতে জীবন সুনিশ্চিত হয় তার জন্য লক্ষ্মীর ভান্ডার দেব। 2024 সালে দাঁড়িয়ে আজকে আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রীর বলা একটা কথাও তিনি রাখতে পারেনি। কি চেয়েছিলাম আমরা? একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা। কি দিল আমাদেরকে? থ্রেড কালচার। যে পরিস্থিতিতে আজকে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, এটা লেখাপড়া করার পরিবেশ নয়। কলেজগুলোর মধ্যে তৃণমূলের দাদা নেতারা বসে আছে, কলেজগুলোর মধ্যে আজকে ইউনিয়নের নির্বাচন হয় না। নির্বাচন তো করছেন না, ঠিক আছে, চক্ষু লজ্জার খাতিরে বছর বছর নেতাটা তো বদল করুন। এমন নেতা বসে আছে যাদের বয়স আমার বাবার বয়সী, তারা এই কলেজে বসে দাদাগিরি করে, আর ওই দাদাগিরির টাকায় বউকে শাড়ি কিনে দেয়। এরকম ছাত্রনেতা আমরা চাই না। এই ছাত্রনেতার বদল করতে হবে। এই পিছনে ব্যানারটা দেখে এখন অনেকেই বলতে পারে তোমরা তো বিচারের জন্য নেমেছো, তিলোত্তমার বিচার চাই, তাহলে কেন শুধু শুধু আমাদেরকে ধরে টানা হেঁচড়া করছো? একটা তিলোত্তমা, প্রশ্ন হাজার। একটা তিলোত্তমা, অনেক অনেক দুর্নীতি। তিলোত্তমাকে মারা গেছে শুধুমাত্র মেয়ে হয়ে তার ওই শরীরটাকে মানে ভোগ করার জন্য না তো। তিলোত্তমা মারা গেছে পশ্চিমবঙ্গের নগ্ন রূপটা তিলোত্তমা জেনে গেছিল বলে। তিলোত্তমা মারা গেছে পশ্চিমবঙ্গে থিসিস পাশ করতে গেলে, একটা তার গবেষণাপত্র জমা দিতে গেলে ডাক্তারদের কয়েক লাখ টাকা হচ্ছে অপর মহলকে খাওয়াতে হয়, এটা জেনে গেছিল বলে। তিলোত্তমা খুন হয়েছে তার কারণ তিলোত্তমা থ্রেড কালচার সম্পর্কে জেনে গেছিল। আজকে আর্জি করে থ্রেড কালচার হয়েছে, তিলোত্তমা খুন হয়েছে। একটু চিন্তা করে দেখুন তো, এই যে কলেজটা রয়েছে খ্রিস্টান কলেজ, এখানে কি থ্রেড কালচার চলে না? বেশি দিনের কথা না। আর যদি পিছনে তাকাই 3 মাস আগে 21শে জুলাইয়ের মিটিং এ যাওয়ার জন্য থ্রেড কি দেওয়া হয়নি? দিন ভাত খেতে হবে, কিন্তু তোকে আমার সাথেই যেতে হবে। এই থ্রেড কালচার বন্ধ করতে হবে। থ্রেড কালচার দেওয়া হয়নি গত 28শে আগস্ট ধর্মতলার মঞ্চে যেতে হবে। ওই যে পশ্চিমবঙ্গের যুবরা যাতে বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বক্তব্য শুনতে হবে, কিন্তু এই কলেজ থেকে যেতে হবে, না হলে অ্যাডমিট দেব না, না হলে পরীক্ষায় বসতে দেব না। এখন এমন এমন ছাত্র নেতারা রয়েছে যাদেরকে যদি ওই গ্রাজুয়েশন পাস করতে বলা হয় একবারে ওরা করতে পারে না, ওদের 5-6 মাস সময় লেগে যায়। আর ওরা আমাদেরকে থ্রেট দিচ্ছে যে তোমাকে মমতা ব্যানার্জির সভা শুনতে যেতে হবে, ওরা আমাকে থ্রেট দিচ্ছে তোমাকে অভিষেক ব্যানার্জির সভা শুনতে যেতে হবে, তুমি এসএফআই এর সভা শুনতে যাবে না। যারা আমাদের কথা শুনছো, আমাদের সবাই আসতে হবে না ভাই। আমরা চাই না তোমার অ্যাডমিটটা আটকে যাক, আমরা চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। তুমি দূর থেকে আমাদের কথা শোনো। কিন্তু ওই যে একটু আগে আমার কমরেড একটা কবিতা বলে গেল, দেশলাইয়ের কাছি, মনের মধ্যে ওই দেশলাইয়ের কাছির বারুদটাকে জমাতে থাকো। যেদিন সুযোগ পাবে এই খ্রিস্টান কলেজ থেকে ওই দাদা নেতাগুলোকে বের করে দেওয়ার জন্য এতে কোনো ঠান্ডা লাগবে না, তোমার শীত দ্বারাটাই যথেষ্ট। আর্যিকরের ঘটনা গোটা রাজ্য তোলপাড় করে দিয়েছে। কি দেখলাম আমরা?
এতদিন পশ্চিমবঙ্গে অনেক জায়গায় ধর্ষণ হয়েছে, খুব খারাপ লাগে এটা বলতে। যেখানে আমি গর্ব করে আমার মাকে বলেছিলাম যে আমি মমতা ব্যানার্জিকে, তখন তত রাজনীতি বুঝলাম না, আমি বলেছিলাম না মমতা দিদি বোধহয় ভালো, জানো তো স্বাধীনতার পর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, কিভাবে রাজ্য চালাচ্ছে দেখলে। যখন আস্তে আস্তে তথ্যগুলো বেরোলো, আমার মাকে আমি বললাম, মা আমার তো এবার রাস্তায় বেরোতে ভয় করছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আর সেই রাজ্যই ধর্ষণে প্রথম আর দ্বিতীয় হয়, আমি কি করে বেরোবো। এতদিন রাজ্যের মনে আছে একটা নেত্রী ছিল যার নাম আবার আমাকে দিয়ে মানে সোনালী গুহ, বর্তমানে বিজেপির নেত্রী। যখন পার্ক স্ট্রিট ঘটনা ঘটলো 2012 সাল, পার্ক স্ট্রিটের গণধর্ষণের ঘটনা, রাজ্যের মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর পাশে বসে থাকা সোনালী গুহ বলেছিল খদ্দের আর ব্যবসায়িকের সম্পর্ক, তাই ধর্ষণ হয়ে গেছে, সরকার কিছু করবে না। 2013 সাল কামদুনির ঘটনা ঘটলো, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল শরীর থাকলে যেমন জ্বর হয় তেমন ধর্ষণ হয়, সরকার কিছু করবে না। 2014 সালে যখন শিউরির ঘটনা, 14 কি 15 শিউরির ঘটনা ঘটলো, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল হাফ রেপ হলে 10,000, ফুল রেপ হলে 40,000 টাকা দেবো, কিন্তু এর বেশি সরকার আর কিছু করবে না। যখন হাসখালির ঘটনা ঘটলো, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল যে মেয়েটার সাথে লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটা প্রেগনেন্ট ছিল, সরকার কিছু করবে না। যখন রানাঘাটে একজন 60 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে সরকারের বদনাম করা হচ্ছে, ওসব দিকে আমি তাকাবো না। আর আজকে আরজি করের ঘটনায় উনি বলছেন যে মেয়েটা তো চলেই গেল, 10 লাখকে দিয়ে দিতে পারি না। আমি এই কলেজে পড়তে আসা মেয়েদেরকে, এই কলেজে পড়তে আসা সমস্ত ছাত্রীর মাকে, এই কলেজে পড়তে আসা সমস্ত ছাত্রীর বাবাকে জিজ্ঞাসা করতে চাই, যখন সন্তানটা জন্ম হয়েছিল, যখন দেখতে পেলেন মেয়ে জন্মগ্রহণ করেছে, তাকে তো রাজকন্যার মতো বাড়িতে বড় করেছিলেন। যখন দেখেছিলেন মেয়ে জন্মগ্রহণ করেছে, আনন্দে উৎসব করেছিলেন, বাড়িতে মা লক্ষ্মী এসেছে, তাহলে এমন এক মুখ্যমন্ত্রী এলো যে আপনার মা লক্ষ্মীর গায়ের দাম বেঁধে দিচ্ছে, সেই মুখ্যমন্ত্রীকে আপনি আর রাখবেন কিনা, এটা তো আপনাকেই ঠিক করতে হবে। আমরা কেন বলে দেবো? আজকে এতদিন বামপন্থীদের পিটিয়েছে, ছেড়ে দিন, আমাদের মেরেছে, খুন করেছে, আমরা আমাদেরটা বুঝে নিয়েছি, কমরেডদের লাশ বয়েছি, বাঁকুড়া কমরেডদের রক্তের জলে স্নান করে গেছে। কিন্তু আজকে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়ে যারা রাজনীতি করে না, যারা রাজনীতি বোঝে না, তাদেরকেও রাস্তায় এরকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রাজ্যে একজন এমএলএ ছিল, নাম যদি না বলি তার একটা ডায়লগ বললে আপনাদের মনে থাকবে। রাজ্যের এক এমএলএ ডায়লগ ছিল, বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, মা হারালে মা পাওয়া যায় না। সেই এমএলএ বলেছিল মেয়েদের ধর্ষণ হয় কারণ মেয়েরা হাঁটুর ওপরে জামা পরে। আমি সেই তৃণমূলের নেতাকে জিজ্ঞাসা করতে যাই, এই আর্জি করে ডাক্তারের গা থেকে মাথা অবধি সালোয়ার কামিজে ঢাকা ছিল, এই আর্জি করে ডাক্তার গায়ে অ্যাপ্রন পরেছিল, কোন অংশ থেকে তাকে ধর্ষণ করা হয়েছে? আসলে আপনারা প্রতিনিয়ত ধর্ষণ আর ধর্ষণকারীদের প্রশ্রয় দিয়ে গেছেন। ওই দুদিন আগে করোনা হয়েছিল, হসপিটালে আমরা দেখেছিলাম, বলা হয়েছিল মাস্ক পরো, বলা হয়েছিল স্যানিটাইজার ব্যবহার করো, পাশের বাড়ির সাথে কথা বলবে না, কারণ কিন্তু হচ্ছে করোনা ছোঁয়াচে রোগ, করোনা ছিল ছোঁয়াচে রোগ, করোনার ভাইরাসের নাম ছিল কোভিড-19। এ পশ্চিমবঙ্গে ধর্ষণ হয়েছে আরো একটা ছোঁয়াচে রোগ, আর তার ভাইরাসের নাম হয়েছে তৃণমূল কংগ্রেস, আর তার ভ্যাকসিনের নাম হবে এসএফআই, ডিওয়াইফআই, এডমা, যারা পশ্চিমবঙ্গে আর একটা ধর্ষণকারীকে আড়াল করতে দেবে না। আরজি করের ঘটনা দাঁড়িয়ে দিয়েছে। যারা মনে করছেন ডাক্তার খুন হয়েছে আমার কি এসে গেল, আপনার বাড়িতে যখন অসুস্থ হয় মা, মেয়ে, কাকি, জেঠি, আপনি কিন্তু নিশ্চিন্তে তাকে রাতের বেলায় হসপিটালে ফিমেল ওয়ার্ডে অ্যাডমিট করে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে থাকেন। আমরা জানি না যে এই পশ্চিমবঙ্গের ডাক্তার হসপিটালে সুরক্ষিত নয়, সেই পশ্চিমবঙ্গের রোগীরা সুরক্ষিত থাকবে কিনা। তাই এই লড়াইটা শুধু ডাক্তারের এখন নয়, এই লড়াইটা পুলিশের, এই লড়াইটা শিক্ষকের, এই লড়াইটা প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের, এই লড়াইটা প্রত্যেকটা দোকানদারের, প্রত্যেকটা ব্যবসাদারের, প্রত্যেকটা ছাত্রছাত্রী। লাগবে না ব্যানার, আসতে হবে না আমাদের মিটিংয়ে, লাগবে না আমাদের ঝান্ডা, যেভাবে পারো রাস্তায় নামো। কলকাতায় আমরা আন্দোলন করছি, আমরা শ্যামবাজারে অবস্থান করছি, শ্যামবাজার থেকে ঠিক করেছি 16 তারিখ থেকে গোটা জেলা
একই আওয়াজ উঠবে, বিচার তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। বিচার তুমি দেবে না, মমতা ব্যানার্জি শুনে রাখো, নিস্তার তুমি পাবে না। মমতা ব্যানার্জির চোখের ঘুম আমরা যেমন ঘুমাতে পারছি না, মমতা ব্যানার্জিকেও ঘুমোতে দেব না। জুনিয়র ডাক্তার আন্দোলন করছে, এখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তোমাদের সাথে বৈঠকটা লাইভ স্ট্রিমিং এ হবে না, সরকারের তো কিছু নিয়ম থাকে। কি করে বুঝবো বলুন? আপনি মোমো ভাজছেন টিভির সামনে, আপনি চা বানাচ্ছেন টিভির সামনে, আপনি মর্নিং ওয়াক করছেন টিভির সামনে, আপনি প্রশাসনিক বৈঠকে পুলিশের অফিসারকে বলছেন থাপড়ে গাল লাল করে দেবো, সেটাও টিভির সামনে। শুধু জুনিয়র ডাক্তারদের দাবি মানতে গেলে তখন আপনি টিভির সামনে আসতে পারছেন না। বুঝতে হবে তো আসলে মিথ্যেটা ধরা পড়ে যাবে। এই যে ডাক্তাররা আজকে আবার নতুন করে দাবি করেছে, যা যা মিটিং এ কথা হয়েছে সব বদলে গেছে মিনিস্টে, ওরা সই করেনি, ওরা নবান্ন থেকে বেরিয়ে এসেছে। অনেক দমন পীড়ন রীতি চলেছে এই পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে, 11 থেকে 2024। সাধারণ মানুষের আন্দোলন এর আগে মুখ্যমন্ত্রী কোনোদিন দেখেনি, মুখ্যমন্ত্রীর চালা চামুন্ডারাও দেখেনি। মেয়েরা রাত দখল করেছে, মেয়েরা আগামী মহালয়াতে ভোর দখল করবে, মেয়েরা প্রতিদিন রাস্তায় থাকবে। মেয়েদের আন্দোলন মেয়েরাই বুঝে নেবে। কিন্তু যে তৃণমূল নেতারা আমাদের ভোটে জিতে এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, লড়াইটা তো হচ্ছে ধর্ষকদের বিরুদ্ধে, লড়াইটা তো হচ্ছে যারা প্রমাণ লোপাট করেছে তাদের বিরুদ্ধে। আপনারা কেন গায়ে মেখে নিচ্ছেন? পূর্ব বর্ধমানের ওই পূর্বস্থলীর বিধায়ক দখলমে রাজ্যের মন্ত্রী, তিনি বলছে মেয়েরা রাত দখল করতে বেরোয় নাকি মদ খাওয়ার জন্য। আরে আপনি কি করে বুঝবেন? কারণ আপনি তো এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন টাকা খাওয়ার জন্য। আপনি তো বুঝবেন না কোন জ্বালা থেকে আমরা রাত দখল করতে নেমেছি। দেশের রাজ্যের উন্নয়ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছে রাত দখল করতে নামছো নামো, যদি স্বামী ঘরে না তোলে আমাদের কাছে আসবে না। উদয়ন বাবু সহ তৃণমূল নেতাদেরকে বলে যেতে চাই, আমার স্বামী আমার বাবা আমাকে রাত দখল পরে ঘরে তুলবে, কিন্তু আপনি ঠিক করে দেখুন 2026-এ মানুষ ভোট দিয়ে আপনাকে বিধানসভার দোরগোড়ায় তুলবে কিনা। কারণ এরকম পশ্চিমবঙ্গের সরকার আমরা আর চাই না। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। কি পেলাম আমরা আজকে? দেখছি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা। গতকাল ছিলাম আমরা উত্তর দিনাজপুরে, দেবাঞ্জনরা আছে বিস্তারিত বলবে। সেখানে এক উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আমরা যা বেহাল অবস্থা দেখেছি কল্পনা করা যায় না। আমি মনে করি এই বাঁকুড়ায় যদি এখন শানুকে নিয়ে আমরা বেরোই, প্রত্যেকটা উপস্বাস্থ্য কেন্দ্রে একই চেহারা দেখবো। মেডিকেল কলেজগুলো কোনো কাজ হয় না, শুধু রেফার হয় কলকাতা নয় নার্সিংহোম, এই তো চলছে। কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, যুবশ্রী, আমরা কোনোটার বিরোধিতা করছি না। গরিব মানুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এই যে কাকিমাটা রুটি বেলছে এখানে দাঁড়িয়ে, এই কাকিমাটা দিনের শেষে যখন ব্যাংকের অ্যাকাউন্টে দুটো রুটি কম বেলে দেখবে 1200 টাকা বা 1000 টাকা ঢুকেছে, সত্যি ওটা ওনার জন্য অনেকটা গুরুত্ব। আমরা এর বিরোধিতা করছি না, কিন্তু আমরা বলতে চাই এই কাকিমা যে রাস্তায় দাঁড়িয়ে রুটি বেলছে, রাতের অন্ধকারে এনার এই দোকানে ঢুকে যে কেউ এনার সাথে অসভ্যতামি করবে না তার গ্যারান্টি কে নেবে? আমরা চাই লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি পশ্চিমবঙ্গের মা লক্ষ্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সেটা কে করবে? পুলিশ। আমরা তো পশ্চিমবঙ্গের পুলিশকে সম্মান করি। যারা সামনে দাঁড়িয়ে আছেন ক্ষমা করবেন, আমি আপনাদের মেয়ের বয়সী, কিন্তু কিছু করার নেই, বলতে হবে। আপনাদের পশ্চিমবঙ্গের যিনি সিপি ছিল, কলকাতা পুলিশের সিপি, তিনি ট্রেনিং নিয়েছিল একমাত্র মমতা ব্যানার্জির কালী পুজোয় খিচুড়ি বিলি করার জন্য। তাই হচ্ছে আরজি করে যখন ধর্ষণের ঘটনা ঘটে ও 1 টাকাও ধরতে পারেনি। তারা পুরো তদন্তকে ঘুরিয়ে দিয়েছে। আজকে সিবিআই হেফাজতে রয়েছে। শুধু তালাতনের ওসির কি টিকিটা এত বড় যে ওই পুরোটা ঘুরিয়েছে? টিকিটা তো অন্য কোথা দিয়ে নড়েছে, সেই নড়া জায়গাটাকে পৌঁছতে হবে। যারা মনে করছেন সিবিআই বিচার দিয়ে দেবে তাই এইসব মিটিং করে লাভ নেই, তাদের বলতে চাই পশ্চিমবঙ্গের মানুষ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমাদের অবস্থা হয়েছে তাই। বিগত প্রচুর তদন্ত, স্কুল শিক্ষক নিয়োগ, কলেজ শিক্ষক নিয়োগ, পৌরসভায় নিয়োগ, পঞ্চায়েতে দুর্নীতি, রেশন দুর্নীতি, সারদা নারদা, একটা কাণ্ডেরও তদন্ত আজ অব্দি সিবিআই শেষ করতে পারেনি। আমরা জানি না এই বিচারের সিদ্ধান্ত তারা যেতে পারবে কিনা। কিন্তু আপনারা সাধারণ মানুষ, এই খ্রিস্টান কলেজের ছাত্রছাত্রীদের কাছে আমাদের অনুরোধ, বাবা তুমি পড়তে যাও, রাতের বেলায় একটু পড়ালেখা করতে করতে দেরি হতেই পারে, তুমি রাতের বেলায় নিশ্চিন্তে বাড়ি ফিরবে কিনা সেই অধিকার সরকার তোমায় দেবে না। নিজেরটা নিজেকে
কলেজে কলেজে এবার আওয়াজ উঠেছে, প্রত্যেকটা স্কুলে স্কুলে আওয়াজ উঠেছে, আমার দিদি তিলোত্তমার বিচার চাই। এই বিচার চাইতে গিয়ে কলকাতা আজকে জেলের মধ্যে বিনা কারণে জেলের ভাত খাচ্ছে। এই পুলিশ অফিসারদের আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের তো একজন স্যার আছেন, সেই স্যারটার নাম কি চোর কুনাল? যদি না হয়ে থাকে তাহলে চোর কুনালের ভিত্তিতে, অডিওর ভিত্তিতে কি করে কলতান দাশগুপ্তকে আপনারা অ্যারেস্ট করেন? আমরা জানি আপনাদের পিঠে সিদ্ধারাটা হাওয়াই চটি দিয়ে মেরে মেরে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছেন, কিন্তু বিবেকটা তো বেঁচে আছে, বিবেকটা তো বেঁচে আছে। যখন বাড়ি ঢুকে বউকে বলেন কি গো এক গ্লাস জল দাও, যখন মেয়েটাকে বলেন যে এনে না তোর জন্য একটা মিষ্টি এনেছি খেয়ে নে, তাহলে সেই মেয়েটার বউটার ইজ্জত বাঁচানোর জন্য পুলিশকেও এই লড়াইতে সামিল হতে হবে। অনেক তদন্ত ঘুরেছে, আর হতে দেব না। মীনাক্ষী গেছে আজকে সিবিআই অফিসে, তদন্তে যতটা সহযোগিতা করার করে আসবে। কিন্তু অদ্ভুত ভাবে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নিজের দিকে টেনে নিয়ে বলছে আমার সরকারকে বদনাম করা হচ্ছে, আমার সরকারকে বদনাম করা হচ্ছে। আরে কিসের সরকার আপনার? যেই সরকারে এতদিন চাল চুরি হতো, গরু চুরি হতো, বালু চুরি হতো, সোনা চুরি হতো, আজকে সেই সরকারের অভ্যন্তরে মর্গ থেকে মৃতদেহ চুরি হয়। এটা সরকার না এটা ভাগাড়? যেই ভাগাড়ের ওপরে যেমন শকুন ঘুরে বেড়ায়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দুর্নীতির যখন নাম বেরিয়ে আসে চারপাশে জানি না কিভাবে তৃণমূল নেতাদের নাম ঘুরে বেড়ায়। ভাগাড়ের শকুন আর পশ্চিমবঙ্গের তৃণমূল দুটোই এখন পশ্চিমবঙ্গে এক হয়ে গেছে। এই দুটোকে শকুনদের প্রতি কোনো রাগ নেই, ওটা পরিবেশের ভারসাম্য বজায় রাখে, কিন্তু তৃণমূল পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, কলেজের ভারসাম্য নষ্ট করছে। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। তিলোত্তমা দাবি তুলে দিয়ে গেছে, আজকে যদি সঠিকভাবে মেডিকেল কলেজগুলোতে তাদের প্রতিনিধি থাকতো এই থ্রেড কালচারের জন্ম হতো না। আজকে যদি সঠিকভাবে একটা ইউনিয়ন থাকতো, ওই মেয়েটাকে কয়েক লাখ টাকা দিতে পারবে না বলে খুন করে ধর্ষণ করা হতো না। আজকে যদি সঠিক ইউনিয়ন থাকতো, এই খ্রিস্টান কলেজে থ্রেড কালচার চলতো না। তাই আমরা চাই অবিলম্বে পশ্চিমবঙ্গে ছাত্র সংসদ নির্বাচন হোক। আর এই কলেজে পড়া সকল ছাত্রছাত্রীদের বলছি, দরকার নেই এসএফআই ঝান্ডা ধরে লড়ার। নিজেদের জোরে নিজেদের ক্যাম্পাস বাঁচিয়ে রাখো, নিজেদের জোরে নিজেদের ক্লাসরুমটা বাঁচিয়ে রাখো। এ তৃণমূল তোমাকে আমাকে শিক্ষা দেবে না, চাকরি দেবে না, বাঁচতে দেবে না, সুরক্ষা দেবে না। আর আমরা এই তৃণমূলকে ঘুমাতে দেব না যতদিন না আমার তিলোত্তমা বিচার পাবে। তাই আমরা স্লোগান দিয়েছি, তিলোত্তমা হারবে না, কলতান থামবে না। কলতানরা জেলের বাইরে বেরোবে, কিন্তু ওই জেলটা খোলা রেখে আসবো, ওই 10 ফেল করা কুণাল ঘোষকে ঢোকাবো বলে কলতানরা জেলের বাইরে বেরোবে, কিন্তু ওই জেলের দরজাটা খোলা রেখে আসবো। সন্দীপ ঘোষের পাশাপাশি টালা থানার ওসির পাশাপাশি আরো যত মাথা আছে তাদেরকে ঢোকানোর জন্য। যারা মনে করছে আন্দোলন কলকাতায় হচ্ছে, বাঁকুড়ায় তার কোনো আজ পড়ছে না, তাদের বলতে চাই ঠিকই তো। মমতা ব্যানার্জির যত সাহস গ্রাম থেকে যোগায়। মমতা ব্যানার্জি জেনে গেছে আন্দোলন শহরে হচ্ছে, গ্রামে হচ্ছে না, তাই নিশ্চিন্তে বসে থাকি, বুথটা আমি দখল করে নেব। গ্রামের মানুষকে অনুরোধ করছি, যখন ধর্ষণ হয় ওরা গ্রাম শহরের মেয়ে দেখে না, যখন ধর্ষণ হয় ওরা হিন্দু না মুসলিম ঘরের মেয়ে দেখে না, তখন ধর্ষণ হয় আদিবাসী না প্রতিবন্ধী দেখে না। তাই সকলে মিলে একজোট হয়ে এই বাঁকুড়ার প্রত্যেকটা গলিতে গলিতে আওয়াজ উঠুক, ধর্ষণ রাজ নিপাত যাক, তৃণমূল নিপাত যাক। কলকাতার রাস্তা তো আমরা দখল করে রেখেছি। বাঁকুড়ার মানুষের কাছে অনুরোধ, খ্রিস্টান কলেজের ছেলে মেয়েদের কাছে অনুরোধ, নিজের ক্যাম্পাসটা তুমি দখল করো, বাঁকুড়ার রাস্তা সাধারণ মানুষ দখল করুক। মমতা ব্যানার্জি এমনি চলে যাবে, চেয়ারের একটা পায়া নড়ে গেছে, আরেকটা পায়ায় উই পোকা ধরে গেছে, যখন তখন ভেঙে গেল বলে। তাই আমরা এই অঞ্চলে সাধারণ মানুষের কাছে আরো একবার অনুরোধ করব, মেয়ে তো যখন এই জামাটা পরি, জামাটা কিনি, দেখি না জামাটার দাম 150 টাকা না 300 টাকা, শুধু একটাই দেখি, আমার মা আমাকে বলে জামাটা তো তোকে বেশ ভালো লাগছে, জামাটা পর তোর বেশ সুন্দর তোকে লাগছে দেখতে। আর এই জামাটা যখন কেউ রাস্তায় দাঁড়িয়ে টেনে খুলে নেয়, তখন যা যন্ত্রণা মাকে ভোগ করতে হয়, সেই মায়ের যন্ত্রণা মমতা ব্যানার্জি করতে হবে। কলকাতায় ফিরে যাবো, প্রয়োজনে আবার বাঁকুড়া আসবো, আবার আপনাদের কানের মাথা ঝালাপালা করে দিয়ে যাবো, কিন্তু আন্দোলনে তো নামতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ।
এরপর বলবেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নীলাদ্রি শেখর সার্বভৌম। কমরেড সভাপতি, আজকের আমাদের অবস্থানে বামপন্থী ছাত্র যুব এবং মহিলা সংগঠনের উদ্যোগে যে অবস্থান, সেই অবস্থানে উপস্থিত সকল নেতৃত্ব, আগত কমরেডবৃন্দ এবং পথ চলতি সাধারণ মানুষজন, আমরা খ্রিস্টান কলেজের সামনে সভা করছি। আমাদের গলার আওয়াজ নিশ্চয়ই কলেজের ছাত্রছাত্রী পর্যন্ত পৌঁছচ্ছে। যারাই আমাদের কথা শুনছে প্রত্যেককে বামপন্থী ছাত্র যুব মহিলাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা ও লাল সালাম জানাচ্ছি। আজকে 19শে সেপ্টেম্বর বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বামপন্থী ছাত্র যুব মহিলাদের উদ্যোগে আমরা এই কর্মসূচি অনুষ্ঠিত করছি। বাঁকুড়া জেলার 3টে সাব ডিভিশন, সেই 3টি সাব ডিভিশন এলাকার প্রত্যেকটি জায়গাতে আমাদের এই অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি। কিন্তু কিসের জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন, তাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনারা সবটাই বুঝতে পেরেছেন। তিলোত্তমা গত 9ই আগস্ট তিলোত্তমার মৃত্যুর মধ্য দিয়ে যে ছাইচাপা আগুনটা পশ্চিমবাংলায় ধিকি 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 জ্বলছিল দীর্ঘ 13টা বছর ধরে, তিলোত্তমা তার প্রাণের বিনিময়ে সারা বাংলার মানুষের কাছে সেই ছাইচাপা আগুনটাকে একটা স্ফুলিঙ্গ পরিণত করে দিয়ে গেছে। তিলোত্তমার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ধর্ষণ ও খুনের ঘটনা নয়। আমাদের পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে তিলোত্তমার মৃত্যু একটি প্রাতিষ্ঠানিক খুন, এবং এই খুনকে আড়াল করার জন্য, অন্যভাবে ঘটনাটাকে সাজানোর জন্য ধর্ষণের রূপ দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই খুনের পিছনের যে ঘটনা, অর্থাৎ মহামহিম শাহের ভাষায় বলতে গেলে যে ক্রোনোলজি, সেই ক্রোনোলজিটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবাংলায় দীর্ঘ 13 বছর ধরে সযত্নে লালিত এবং সযত্নে পালন করা একটা বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম এই তিলোত্তমার মৃত্যু অর্থাৎ খুনের জন্য দায়ী। সেটা হচ্ছে পশ্চিমবাংলার শাসক তৃণমূলের তৈরি করা দুর্নীতিতন্ত্র। সেই দুর্নীতিতন্ত্র শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য থেকে শুরু করে পশ্চিমবাংলার সমস্ত ক্ষেত্রে গোটা পশ্চিমবাংলাটাকে লুঠের আখড়ায় পরিণত করেছে। যে তন্ত্রের মাধ্যমে, সেটা হচ্ছে এই দুর্নীতিতন্ত্র, এবং সেটাকে ঢাকা দেওয়ার জন্য, দুর্নীতিতন্ত্রকে আরো শক্তিশালী করে গোটা পশ্চিমবাংলাটাকে দখলে রাখার জন্য, সেটাকে ঢাকা দেওয়ার জন্য ওরা তৈরি করেছে একটা দুষ্কৃতিতন্ত্র। এই দুর্নীতি আর দুষ্কৃতির নেক্সাসের ফলশ্রুতি হচ্ছে আজকে তিলোত্তমার ঘটনা, আর.জি. কর মেডিকেল কলেজের মধ্য দিয়ে যে ঘটনা সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়ে গিয়েছে। কি দোষ ছিল তিলোত্তমার? আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে সহজেই অনুমান করতে পারছি আমরা যে তিলোত্তমা শুধুমাত্র কোন একটা বিচ্ছিন্ন ধর্ষণ ও খুনের শিকার হয়নি। তিলোত্তমা, তিনি ছিলেন ডাক্তারি পড়ুয়া ছাত্রী, পোস্ট গ্রাজুয়েট স্তরের অর্থাৎ স্নাতকোত্তর স্তরের একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রী। কি কারণে আর.জি. কর মেডিকেল কলেজের মতন সবচাইতে সেন্সিটিভ
ধর্ষিতা হতে হয়, তাকে খুন হতে হয়। যে ঘটনা পরম্পরা তারপরে আস্তে আস্তে বেরিয়ে আসছে, তার মধ্যে থেকে আমরা বুঝতে পারছি কিভাবে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যিনি আজকে সিবিআই হেফাজতে আছেন, তিনি গোটা উত্তরবঙ্গের যে লবি মেডিকেলের তাদের নাম প্রকাশ্যে আসছে, তাদের মাধ্যমে গোটা স্বাস্থ্য ব্যবস্থাতে কিভাবে ঘুঘুর বাসা তৈরি করা হয়েছিল, কিভাবে সিন্ডিকেটের রাজত্ব তৈরি করা হয়েছিল। এই লড়াই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াই, পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচানোর লড়াই এবং পশ্চিমবাংলার সমস্ত সরকারি ক্ষেত্রকে বাঁচানোর লড়াইয়ে দীর্ঘদিন ধরে লড়াইয়ের ময়দানে থেকেছি। আজকে এত বড় মাপের একটা ঘটনার ফলশ্রুতিতে সারা পশ্চিম বাংলার মানুষ যখন প্রকাশ্যে ঘটনাটা আসার পরে উপলব্ধি করতে পারছেন, তারা বাস্তবের সঙ্গে দীর্ঘদিনের উপলব্ধিকে তারা মেলাতে পারছেন। আর তাই জন্য সারা বাংলার মানুষ আজ রাস্তায় বেরিয়ে রাত দখল করছেন, দিন দখল করছেন, একটার পর একটা শহরে গ্রামে মফস্বলে সাধারণ মানুষ বেরিয়ে এসে জাস্টিসের দাবি করছেন, বলছেন উই ওয়ান্ট জাস্টিস। লক্ষ কণ্ঠে একই স্বর, জাস্টিস ফর আরজিকর। কিন্তু আমরা এই জাস্টিসের দাবি নিয়ে তিলোত্তমার ঘটনার পর থেকে আছি রাস্তার ময়দানে। শুধু তাই নয়, এই জাস্টিসের দাবি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। বামপন্থী যুবরা এই জাস্টিসের দাবি নিয়ে, অর্থাৎ ইনসাফের দাবি নিয়ে গোটা পশ্চিম বাংলা জুড়ে ইনসাফ যাত্রা করেছি এই ন্যায় বিচারের দাবিতে। আজকে তিলোত্তমার বিচারের মধ্য দিয়ে শুধু তিলোত্তমার ধর্ষণ ও খুনের বিচার আমরা চাইছি না, আমরা চাইছি এই দুর্নীতিতন্ত্র এবং দুষ্কৃতিতন্ত্রের যে নেক্সাস, সেটাকে ভেঙে ফেলতে, এইটার ন্যায় বিচার আদায় করতে বামপন্থী ছাত্র যুব মহিলারা সারা পশ্চিম বাংলা জুড়ে আজকে এই লড়াই আন্দোলনটাকে বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পৌঁছে দিতে চাইছি। আর সেই জন্যই আজকে আমাদের এই অবস্থান। সারা পশ্চিম বাংলা জুড়ে বামপন্থী ছাত্র যুব মহিলারা যে স্ফুলিঙ্গটা তৈরি হয়েছে পশ্চিম বাংলার বুকে, সেই স্ফুলিঙ্গটাকে লেলিহান শিখায় পরিণত করার ব্রত নিয়েছি। এই লেলিহান শিখাটাকে দাবানলের মতো সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে দিয়ে এই দুর্নীতিতন্ত্র, দুষ্কৃতিতন্ত্রকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ছাড় করে এই দুষ্কৃতিতন্ত্রের যারা মাথা, তাদের বিচারের দাবিতে, তাদের বিচার করার দাবিটাকে সামনে রেখে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা লড়াই আন্দোলনে রত হয়ে আছি। আমরা দাবি তুলেছি, যেখান থেকে এই দুষ্কৃতিতন্ত্র এবং দুর্নীতিতন্ত্রের সৃষ্টি, সেই মাথা জায়গাটা অর্থাৎ নবান্নের 14 তলা যিনি দায়িত্বে আছেন, তাকে সমস্ত দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। আরজিকর মেডিকেল কলেজে 9 তারিখের ঘটনাটা ঘটার পরে বিভিন্ন তথ্য যেভাবে সামনে আসছিল, সেই তথ্য প্রমাণগুলোকে লোপাট করার জন্য যেভাবে আরজিকর মেডিকেল কলেজে হামলা করে সেমিনার রুমে এবং সেমিনার রুমের পার্শ্ববর্তী রুমগুলোকে গুড়িয়ে দেওয়া হলো, তার পিছনে মাথা কারা, সেটাকে সামনে আনতে হবে। শুধুমাত্র কয়েকজন দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তিনি কলকাতার পুলিশ কমিশনার হতে পারেন, স্বাস্থ্য অধিকর্তা হতে পারেন বা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হতে পারেন, তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রাইজ পোস্টিং করে তাদের প্রমোশন দেওয়ার নাম করে মানুষের চোখে ধুলো দেওয়া, এটা আমরা মানছি না। আমরা চাইছি অবিলম্বে তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে এবং তাদের কম্পালসারি ওয়েটিং এ পাঠাতে হবে এবং এই পুরো ঘটনাটার যিনি মাথা অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর তিনি যদি পদত্যাগ না করেন, বামপন্থী ছাত্র যুব মহিলারা দায়িত্ব নেবে। আগামী দিনে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করব আমরা। এই শুধুমাত্র এই শপথ আমাদের নিতে হবে,
এই শপথ নিয়ে আমরা এই তিলোত্তমার বিচার, তার সাথে সাথে এই তিলোত্তমার ঘটনা ঘটার জন্য যেটা দায়ী এই প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি এবং দুষ্কৃতিরাজ, সেই দুর্নীতি এবং দুষ্কৃতিরাজকে খতম করার জন্য শপথ নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় আন্দোলন করার শপথ নিয়ে আমরা ফিরে যাব এবং আগামী দিনে একটা সুন্দর স্বচ্ছ বাংলা, দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য গোটা সমাজে একটা পরিবর্তন এনে আগামী দিনে সুন্দর বাংলা গড়ার, ভবিষ্যতের সুন্দর বাংলা গড়ার শপথ নিয়ে আমরা এখান থেকে ফিরে যাব। সবাইকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ। এখন বলবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড দেবাঞ্জন দে। এখন বলবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শানু চট্টোপাধ্যায়। জেলা পেজে লাইভ দেবো তো কি করবো, ঘরে বসে লাইভ তো ঘর আমি বসে থাকবো, তাই তো আমাদের যে সভা খ্রিস্টান কলেজের সামনে, তার প্রধান বক্তা আমাদের ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড দেবাঞ্জন দে বলবেন। আজ এই বাঁকুড়া খ্রিস্টান কলেজের সামনে আমাদেরকে এই সভা করতে হচ্ছে ছাত্র যুব মহিলাদের উদ্যোগে। আজ থেকে ঠিক 40 দিন আগে ঘটে যাওয়া নারকীয় পাশবিক যে ঘটনা, আরজিকরের বুকে কলকাতার প্রাণকেন্দ্র শ্যামবাজারের সামনে যে আরজিকর হসপিটাল, রাধা গোবিন্দ কর একজন স্বনামধন্য চিকিৎসক, সেই রাধা গোবিন্দ করের নামাঙ্কিত আরজিকর হাসপাতালের বুকে এরকম যে নারকীয় পাশবিক ঘটনা, দুর্ঘটনা যাই বলুন না কেন ঘটে গেল, তা আমাদেরকে এক প্রকার নাড়িয়ে দিয়েছে। আমি বিশ্বাস করতে চাই এই আমাদের মাইকের আওয়াজ যারা শুনছেন, যাদের কানে পৌঁছাচ্ছে, আমাদের মতন আজ আমরা যে এখানে যারা উপস্থিত আছি, তাদের যে রাগ, যে ক্ষোভ, যে যন্ত্রণা হয়েছে, ঠিক ততটাই রাগ, ক্ষোভ, যন্ত্রণা আপনাদের মনেও আছে। আমি বিশ্বাস করতে চাই, একজন মানুষ হিসেবে আমি এটাই বিশ্বাস করি। তাই এই কথাগুলো আমাদের বলে যেতে হচ্ছে, প্রতিদিন বলে যেতে হচ্ছে, প্রতিনিয়ত বলে যেতে হচ্ছে। এই রাগ, এই ধর্ষণের সংস্কৃতি এ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এ আমাদের সমাজেরই অংশ। মানুষকে সামাজিক প্রাণী বলা হয়, সোশ্যাল অ্যানিমাল। এই মানুষের, আমরা মানুষ, এই জন্যই আমাদের মধ্যে মান আর হুঁশ আছে, আমাদের। কিন্তু যা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, তাতে করে আমাদের নিজের মনে কখনো মনে হয় আমরা কি আদৌ সত্যি মানুষ, সামাজিক প্রাণী আমরা? এই সংস্কৃতি গড়ে ওঠে, এই ধর্ষণের সংস্কৃতি, র্যাগিং এর সংস্কৃতি। আপনাদের মনে থাকবে ঠিক 1 বছর আগে, ঠিক এই সময় সেপ্টেম্বর মাসে, সুদূর নদিয়া থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা এক ফুটফুটে বাচ্চা ছেলে স্বপ্নের অপমৃত্যু হয়েছিল। তার কারণ ছিল র্যাগিং। এই র্যাগিং, এই ধর্ষণ, এগুলোর সমস্ত পিছনে একটা দর্শন আছে। সেই দর্শন, সেই রাজনীতি হলো দুর্বলের ওপর সবলের অত্যাচার, দুর্বলের ওপর সবলের আধিপত্য কায়েম করার চেষ্টা। এই কর্তৃত্ববাদ, এই আধিপত্যবাদের মানসিকতা থেকে এই ধর্ষণ, এই র্যাগিং, এই সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে আমাদের সমাজের বুকে। আমরা এই কোনো নির্দিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে আজ এখানে সভা করছি মানে এটা নয়, আমরা একটি ঘটনাকে একটি ঘটনার জন্যই করছি। দেশ জুড়ে, বাংলা জুড়ে আমরা কি দেখতে পেয়েছি এই লাস্ট 10-12 বছরে? কাঠুয়াতে আশিফা বানর গণধর্ষণ, হাতরাসে একটি দলিত মহিলাকে মিলে 4-5 জন উচ্চ শ্রেণীর পুরুষ তারা গণধর্ষণ করেছিল। হাতরাস, কাঠুয়া,
থেকে শুরু করে এই আগের বছর এখনো সে ঘটনা থামেনি। মণিপুরে আমরা দেখেছি মুসলমান কুকি মহিলাদের বিজেপির নেতারা, বিজেপির মদতপুষ্ট নেতারা কিভাবে রাস্তার মধ্যে উলঙ্গ প্যারেড করিয়ে তাদের গণধর্ষণ করেছে। আমরা ভুলিনি, আমরা কোনোটাই ভুলতে চাই না। আমরা জানি এই ঘটনায়, প্রতিটা ঘটনার একটার সাথে একটার সম্পর্ক রয়েছে। দিল্লিতে যিনি বসে আছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার দল আজ এই ঘটনা নিয়ে নেমে পড়েছে ঘোলা জলে মাছ ধরতে। আমরা তাদের বারবার মনে করিয়ে দিতে চাই, আমরা ভুলব না। আপনারা যতবার প্রতিবাদ করতে আসবেন এই ঘটনাকে সামনে রেখে, আমরা ঠিক ততবারই মনে করিয়ে দেব আসিফা বানু এখনো বিচার পায়নি। এই সভা আসিফা বানুর বিচারের দাবিতে সভা। আমরা মনে করিয়ে দিতে চাই হাতরাসের ওই দলিত মেয়েটি এখনো বিচার পায়নি। আজকের এই সভার বিচারের দাবিতে সভা। আমরা মনে করিয়ে দিতে চাই মণিপুরের ওই মেয়েগুলিও তাদের বিচার পায়নি। এই সভা তাদের সকলের বিচারের দাবিতে, তাদের সকলের দোষীদের শাস্তির দাবিতে আমাদের এই সভা। আমরা ভুলে গেছি এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা, সোনালিদি বলছিল, বিস্তারিত বলবো না, আমার প্রধান বক্তা আছে, উপস্থিত আছে, একটার পর একটা কি কমেন্ট করেছিল, ছোট ড্রেসের কথা বলছিল সোনালিদি। আজ আমরা বলতে চাই আরজি করের বুকে আমার দিদি, আপনাদের বোন, কারোর মেয়ে তিলোত্তমা যখন ধর্ষিতা হলো, আমরা জানতে পারছি এখন যে তাকে প্রথমে খুন করা হয়েছিল, তারপর ধর্ষণ করা হয়েছিল। এই কথাগুলো বারবার মনে করাতে হবে। কোন জায়গায় নেমে এসেছি আমরা, কিসের বিচারের দাবিতে আমাদের লড়াই। এই একটা ঘটনাকে কেন্দ্র করে যখন আন্দোলন শুরু হলো, আপনাদের মনে থাকবে, আরেকবার মনে করিয়ে দিতে চাই, 8 তারিখ, গত মাসের 8 তারিখ, ঠিক তার আগের দিন সকালবেলা আমরা খবর পাই আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাত্র যুবদের মনে যিনি আশার আলো জুগিয়েছিলেন, সেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি দেহত্যাগ করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের লাশটাকে আমরা যখন নিয়ে যাচ্ছি, তখন ঠিক সেই সময় বিকেলবেলা আমাদের কাছে খবর আসে এই ঘটনার। আমরা এনআরএস এর অ্যানাটমি বিভাগে বুদ্ধবাবুর দেহটাকে পৌঁছে দিয়ে আমরা ছুটে চলে যাই আরজি করের সামনে। ঠিক সেই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কিছু তৃণমূলের বাহিনী আর ওই আরজি করের যে সন্দীপ ঘোষ, তাদের তৎপরতায়, তাদের সাহায্যে ওই তিলোত্তমার সৎবাহী শকটটিকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। তখন আমাদের নেতা নেত্রীরা কলতান দাশগুপ্ত থেকে শুরু করে মীনাক্ষী দি, দেবাঞ্জন দ্বারা যদি না বুক দিয়ে আগলাতো ওই গাড়িটাকে, তাহলে এই ঘটনা আপনাদের সামনে আসতো না। এই কথাটা বারবার বলতে হবে, কারণ আমাদের যুব নেতা কলতান দাশগুপ্তকে শুধুমাত্র এই একটা কারণের জন্য বেআইনিভাবে গ্রেপ্তার করেছে পুলিশ, বেআইনিভাবে গ্রেপ্তার করেছে। আমাদের এই সবার দাবি আছে, কমরেড কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবি আমরা রেখেছি। আমরা একবার শুধু মনে করিয়ে দিতে চাই যে আপনারা হয়তো কলতান দাশগুপ্তকে চেনেন না, আপনারা চেনেন না কলতান দাশগুপ্ত কাঁধে মিছিলে যখন হাঁটে কোন ঝান্ডাটা নিয়ে হাঁটে। আমরা মনে করিয়ে দিতে চাই কলতান দাশগুপ্ত মিছিলে হাঁটার সময় কাঁধে যে সাদা পতাকাটা নিয়ে হাঁটে, তাতে লেখা থাকে জল জল করে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। আর ওই রক্তখচিত সে লাল তারাটা, সেই লাল তারাই আমাদের বাঁকুড়ার শহীদ কমরেড মইদুল মিত্তার রক্ত এখনো লেগে আছে। আমাদের
কলতান দাশগুপ্তকে আটকে রেখে আপনারা যদি ভাবেন গোটা বামপন্থী আন্দোলনকে আপনারা স্তব্ধ করে দিতে পারেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। একটা কলতান দাশগুপ্তকে আটকালে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হাজার কলতান দাশগুপ্তরা রাজপথের দখল নেবে, এইটা আমরা মানি, এইটা আমরা বিশ্বাস করি। তাই বলতে চাই, এই ঘটনাকে কেন্দ্র করে ডাক্তাররা আন্দোলন করছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন। তারা দাবি রেখেছে, তাদের সমস্ত দাবির সাথে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা দাবি এখনো আছে, সেটা হচ্ছে সমস্ত ক্যাম্পাসে, সমস্ত কলেজ ক্যাম্পাসে নিরাপত্তার দাবি। ছাত্র ছাত্রী মহিলা সবার নিরাপত্তার দাবি ক্যাম্পাসে সুনিশ্চিত করার দাবি আমাদের জুনিয়র ডাক্তাররা রেখেছে। আজ এই খ্রিস্টান কলেজের সামনে এসে যখন বলছি, তখন এটা মনে করিয়ে দিতে হবে, বিগত 8 বছর ধরে 8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে আছে কলেজে। আমরা যখন কলেজে আসি, আমি এই খ্রিস্টান কলেজের প্রাক্তন ছাত্র, আমরা যখন কলেজে আসি পড়তে, তখনও বন্ধ ছিল ছাত্র সংসদ নির্বাচন। আজ আমি 4 বছর পাস আউট, এখনো ছাত্র সংসদ নির্বাচন হয় না। কিন্তু সৌভাগ্যজনক বা দুর্ভাগ্যজনক যাই হোক, আমি তখনও দেখতাম ওই ছাত্র সংসদের সামনে যে দাদা কাকারা বসে থাকতো, ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের দাদা হিসেবে, নেতা হিসেবে, এই 8 বছর পর কিন্তু তারা এখন বহাল তবিয়তে তারাই ছাত্র নেতা হয়ে বসে আছে। কি অদ্ভুত! 8 বছর আগেও তারা ছাত্র নেতা, 8 বছর পরেও তারা ছাত্র নেতা। বয়স বাড়ছে, কিন্তু তাদের ছাত্র সত্তা একটুকুনো কমছে না। অবাক লাগে। এই ছাত্র সত্তা 8 থেকে 80 সবার মনেই ছাত্র সত্তা থাকে, কিন্তু তৃণমূলকে না দেখলে বোঝা যেত না। পরে যখন খবর নিয়ে জানতে পারি, এই একটি ছাত্র সংসদের দাদা, তারা প্রতিদিন বসে আড্ডা মারার জন্য নয়, এটা তাদেরকে তৃণমূল থেকে ডেপুট করা হয়েছে। কলেজে যাবে, প্রতিদিন বসে থাকবে, মদ খাবে, গাঁজা খাবে, আর মাসের শেষ থেকে তৃণমূল পার্টি অফিস থেকে কাড়ি টাকা নিয়ে চলে যাবে। এটাই তোমাদের চাকরি, এই চাকরিটা আমরা দিয়েছি। এই করে কত নেতার নাম বলবো, যাদের কোথায় কোথায় চাকরি হয়ে গেছে আমরা জানি, আমরা খবর রাখি, সব হিসেব করা আছে, সব হিসেব করে রেখেছি। আর মাত্র কয়টা দিন, এই পুলিশি বরাদ হয়ে আর কাটবে না। পুলিশকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আমরা যখন আন্দোলন করি রাস্তায়, ছাত্ররা যখন আন্দোলন করে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, আজ যখন আমরা আন্দোলন করছি, প্রতিবার আমরা দেখেছি, সেটা বাঁকুড়া হোক বা কলকাতা, পুলিশ কিন্তু ঠিক চলে আসে। বড় বড় চোরেদের পাতা নেই ওদের কাছে, কিন্তু বামপন্থী ছাত্র ছাত্রীরা আন্দোলন করলে পুলিশ ঠিক চলে আসে। মন্ত্রী মশাই তাদের পাঠিয়ে দেয়। কবি জয়দেব বসুর লাইন ধরে বলতে চাই, আমরা বামপন্থী আন্দোলনের কর্মী, আমরা এসএফআই করি, আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, পাঠান মন্ত্রীবর, পাল হয় না পাঠান। দুনিয়ার মানুষ আর বার জেনে যাক, একজন এসএফআই হারতে শেখেনি, একজন এসএফআই হারতে শেখে না। এই বিশ্বাস নিয়ে আমরা এসএফআই করি, এই স্পর্ধা নিয়ে আমরা এসএফআইটা করি। আজ যখন এই আন্দোলন বিস্তৃত গণ আন্দোলনের রূপ নিয়েছে, প্রতিবার প্রশাসন থেকে চেষ্টা করা হচ্ছে, ঘুরিয়ে দাও, মোড় ঘুরিয়ে দাও, এই ঘটনা থেকে মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দাও। আমরা ততবার মনে করাবো, যতবার ওরা ঘোরাতে চাইবে, ততবার আমরা মনে করাবো আমরা আছি, আমরা লড়াইয়ে আছি। আমরা ক্যাম্পাসের ভেতরে লড়াই থেকে আলপথের লড়াই হয়ে রাজপথের লড়াইয়ে বামপন্থী ছাত্র, যুব, মহিলারা উপস্থিত আছে। কবি হেমন্ত মুখোপাধ্যায়ের সে লাইন ধরে বলতে চাই, এই আমার মাটিতে যারা 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 দাঙ্গার বীজ বুনতে চাইছে, তাদেরকে একবার মনে করিয়ে দিতে চাই। হেমন্ত মুখোপাধ্যায় একটা গানে লিখেছিলেন, তোমার ভয় নেই মা,
শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। আমরা তোমার শান্তপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। এই প্রতিবাদ করা কোনো পুলিশি ভয়ে, তৃণমূল নেতাদের ভয়ে আমাদেরকে কেউ থামাতে পারবে না। দেবাঞ্জনদা বলবে, শুধু কথা বলবো, একটা কথা বলে শেষ করব। এই আন্দোলনকে দমানোর জন্য অনেক 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 পুলিশি তৎপরতা আমরা দেখেছি, অনেক প্রশাসনের তৎপরতা আমরা দেখেছি গলতান দাশগুপ্তকে কিভাবে বেআইনি ভাবে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা শুধু এটুকু বলে দিতে চাই যে গলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তি আজ না হয় কাল হবে, কিন্তু পুলিশদেরকে বলে দিতে চাই তৃণমূল আজীবন ক্ষমতায় থাকবে না। তৃণমূল আজীবন ক্ষমতায় থাকবে না। বিধাননগর কমিশনারের যিনি ওই কুণাল ঘোষের অডিও ক্লিপিং ধরে বলেছিলেন যে কলতান দাশগুপ্ত ওই ক বলেছিল, ক নেতার ক থেকে যেভাবে কলতান বের করেছিল, আমরা বলে দিতে চাই এই কুণাল ঘোষ সেই কুণাল ঘোষ, যে কুণাল ঘোষ 10 বছর আগে বলেছিল সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। উনি ম বলেননি, প বলেননি। আমরা 10 বছর পেরিয়ে গেছে, মমতা ব্যানার্জির গায়ে হাত দেওয়ার সাহসটুকু হয়নি। আমরা এগুলো সব খাতায় তুলে রাখছি। আমি শেষ করব একটা লাইন দিয়ে, যে আমাদের এই আন্দোলন, আমাদের এই লড়াই তা গণ আন্দোলনের ভিত্তি রূপ নিয়েছে। আমরা আমাদের সংগঠন ছাত্র যুব মহিলারা ডাক দিয়েছি আগামী 26শে সেপ্টেম্বর এই গোটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বিভিন্ন ফর্মে যে প্রতিবাদ সংগঠিত হয়েছে তাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি, আগামী 26 তারিখ চলুন আমাদের সাথে কলকাতা চলুন। আমরা সকলে একসাথে গিয়ে তিলোত্তমার বিচারের দাবি, দোষীদের শাস্তির দাবি তুলব। আমরা আজ তুলব। পরোয়া নেই আকাশ বাতাস, বেপরোয়া থাকুক জান, প্রতিশোধের মশাল হয়ে প্রতিরোধের কলতান। আমি আশা করব আপনারা সকলে 26 তারিখ আমাদের সমাবেশে কলকাতা চলোর ডাকে যোগ দেবেন। এই বিশ্বাস থেকে রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। এখন বলবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক দেবাঞ্জন দে। কংগ্রেস সভাপতি, এই সভায় উপস্থিত ছাত্র যুব মহিলা আন্দোলনের নেতৃত্বরা, কর্মীরা এবং আমার ঠিক উল্টো পারে এই বাঁকুড়া জেলার অন্যতম বিখ্যাত এবং একই সাথে গোটা রাজ্যের বুকে যে কলেজের নাম বহুধা বিস্তৃত, বাঁকুড়া খ্রিস্টান কলেজ, সেই কলেজের ছাত্রছাত্রীরা যারা আশপাশ থেকে আমাদের কথা শুনছে, আমরা জানি সবাই হয়তো যে অদৃশ্য পাঁচিল, কলেজটাকে ঘিরে একটা পাঁচিল আছে আমরা দেখতে পাচ্ছি, কলেজের ভেতরে একটা পাঁচিল তৈরি করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদ। সবাই সেই পাঁচিলটাকে আজই ডিঙিয়ে বেরিয়ে এসে এই সভাটার সামনে জড়ো হয়ে কথা বলতে পারবে এমনটা নয়, কিন্তু আমরা এই কথা বলতে পারি যে বাঁকুড়া খ্রিস্টান কলেজের ছেলে মেয়েদের মধ্যে সেই হিম্মতটা আছে যে আজ না হোক কাল টিএমসিপির তৈরি করা সেই সমস্ত পাঁচিল ভেদ করে কিভাবে ক্যাম্পাসটাকে দুর্নীতি মুক্ত, গুন্ডা মুক্ত, সমাজ বিরোধী মুক্ত করতে হয় সেটা বাঁকুড়া খ্রিস্টান কলেজের ছেলে মেয়েরা দেখিয়ে দেবে, দেখিয়েছে। তো এই গত 1 মাস ধরে যে লড়াই আন্দোলন গোটা রাজ্যের বুকে ছড়িয়ে পড়েছে, যেখানে যেভাবে পেরেছে মানুষজন ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্রছাত্রীরা একাট্টা হয়ে তারা রাস্তায় নেমেছে। বাঁকুড়া খ্রিস্টান কলেজের ছেলেমেয়েরা তারা একসাথে একাট্টা হয়ে রাস্তায় নেমেছিল
তারা এই দাবি তুলেছিল যে দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই। হিম্মত, এই স্পর্ধা, এই কে বাঁকুড়া খ্রিস্টান কলেজ দেখাতে পেরেছে। আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সংগ্রামী অভিবাদন জানাই যে তোমরা পাশে থেকেছ তিলোত্তমার। আর যারা পাশে থাকছে না, ক্যাম্পাসের ভেতরে ছেলেমেয়েরা একজোট হয়ে প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছে, পারমিশন চেয়েছে যে ক্যাম্পাসের ভেতরে তারা স্ট্রিট পেন্টিং করবে। প্রিন্সিপালের হিম্মত হচ্ছে না, প্রিন্সিপাল ভয় কাঁপছে, বলছে আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, বাবা এসব করতে যাস না। আমরা বলছি এই চাকরি রাখার আপনার মানে কি আছে? যে চাকরি আপনাকে এটা শেখায় না যে তিলোত্তমার বিচারের জন্য রাস্তায় নামতে হবে। কাদের কাছে মাথা বন্ধক দিচ্ছেন? স্যার, প্রফেসর, প্রিন্সিপাল মানে উনি অভিভাবক। একটা ক্যাম্পাস, একটা কলেজের অভিভাবক, সে যদি তার মাথাকে বন্ধক রেখে দেয় কোথাও, তাহলে সেই ক্যাম্পাসের ছেলেমেয়েরা কি শিখে বড় হবে? প্রথম সেমিস্টারে পড়তে আসা একটা ছেলে মেয়ে, সে যে বাড়ি থেকে বেরোনোর সময় প্রতিদিন টিভিতে দেখছে যে গোটা রাজ্য জুড়ে তিলোত্তমার বিচারের জন্য লড়াইতে সমস্ত অংশের মানুষ নেমেছে, এক কাট্টা হচ্ছে, সে কলেজে এসে দেখছে যে যখন কলেজে স্ট্রিট পেন্টিং করতে চাইছে, যখন রাজপথকে ক্যানভাসে পরিণত করার চেষ্টা করছে, যখন ক্যাম্পাসগুলো, ক্যাম্পাসের দেওয়ালগুলো এক একটা জ্বলন্ত ক্যানভাসে পরিণত হচ্ছে, তখন তার কলেজের প্রিন্সিপাল বলছে নিজের চাকরি বাঁচানোর জন্য এই সাদা দেওয়ালগুলোতে তিলোত্তমার বিচারের দাবিতে ক্যানভাসে পরিণত করা যাবে না। এর চেয়ে বড় লজ্জার কথা আর কিছু হতে পারে না। এই যে চাপ, এই যে প্রেসার, কার প্রেসার, কোথা থেকে? আমরা তো দেখলাম যে যখন স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের ইউনিফর্ম পরে রাস্তায় বেরিয়ে আসছে, দিদিমণিদেরকে, স্যারেদেরকে বোঝাচ্ছে যে স্যার, ম্যাডাম, আমরা বেরোতে চাই, আপনারা আসুন আমাদের সাথে, একসাথে কয়েকটা মিছিল করি। তখন রাজ্যের শিক্ষা মন্ত্রক তারা ফতোয়া জারি করলো যে কোন স্কুলের ছাত্রছাত্রীকে রাস্তায় নেমে মিছিল মিটিং করতে দেওয়া যাবে না। কার্লাইলের সার্কুলার ছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় লর্ড কার্লাইল সার্কুলার তৈরি করেছিল যে কোন ছাত্রছাত্রী, সে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের, তারা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদান করতে পারবে না। যেদিন সার্কুলার জারি করেছিল তার 10 দিনের মধ্যে অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি হয়েছিল। এই বাংলার বুকে 30,000 ছাত্রছাত্রী সমাবেশ হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর সেই সমাবেশের সভাপতিত্ব করেছিল। এইটাই বাংলা স্পর্ধা, এটাই বাংলার ইতিহাস। আজকের সরকারটা স্বাভাবিক। ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে ইতিহাসে কত নম্বর পেয়েছিলেন সেটা তো খুঁজে পাওয়া যায় না, কারণ ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিটা গোটা বিশ্বের বুকে কোথায় আছে সেটা খুঁজে পাওয়া যায়। বিশির ইস্ট জর্জিয়া আর ভাইপোর এমবিএ দুটোই যে কোথা থেকে এলো, কোন আকাশ থেকে টপকে পড়লো, সেটা আজ অব্দি খুঁজে পাওয়া যায়। তাদের ফলাফল, সেই সরকারের ফলাফল তো এমনটা হবে। গোটা রাজ্যের মানুষ যে দাবিতে একত্রিত হচ্ছে, গোটা রাজ্যের মেয়েরা যখন রাস্তায় নেমে রাতের দখল নিচ্ছে, রাস্তার দখল নিচ্ছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজে একজন মেয়ে, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। জুনিয়র ডাক্তাররা রাতের পর রাত জেগে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে নেমেছে। এখনো অব্দি যে অসংবেদনশীল মনোভাব রাজ্যের সরকারের, এমন একটা জায়গায় নিয়ে গেছে যেন ডাক্তারদের বিরুদ্ধে রাজ্যের সরকার যুদ্ধ ঘোষণা করে মানবে না, কোনো কথা মানবে না। কেন মানবে না? আমাদের প্রশ্ন হলো, রাজ্যের সরকারের কি বাধ্যতা, কোথায় এত কম্পালশন, ধর্ষকদের প্রতি কিসের কমিটমেন্ট, কেন ধর্ষকদের আড়াল করতে সরকার সক্রিয় হবে? চিরকাল শুনে এসছি গণতন্ত্রের যে নিয়ম, গণতন্ত্রের যা পরিধি, সেই গণতন্ত্রের পরিধি, সেই গণতন্ত্রের পাঠ শেখায় যে সরকারের মনোভাবের উপর নির্ভর করে একটা রাজ্য কিভাবে পরিচালিত হবে বা একটা দেশ কিভাবে পরিচালিত হবে। সেখানে সরকার যদি ধর্ষকদের আড়াল করতে ব্যস্ত থাকে, পুলিশ মন্ত্রী স্বয়ং যদি তথ্য প্রমাণ লোপাট করবার নির্দেশ দেয়, স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং যদি মেডিকেল কলেজগুলোর ভেতরে থ্রেড সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেট চালানোর ব্যবস্থা করে রাখে, তাহলে সেই রাজ্যের বুকে স্বাস্থ্য, শিক্ষা, পড়াশোনা, প্রশাসন
তার কি হাল হতে পারে আজকে গত 1 মাস ধরে রাজ্যের মানুষ সেটা বুঝে গেছে। এখানে কয়েকজন পুলিশ তারা গাড়ি সামলাতে পারছে না, খুব সম্ভবত তখন পাশের স্কুলটা ছুটি হচ্ছিল, মেয়েরা সবাই বেরোচ্ছিল, গাড়ি সামলাতে পারছিল না পুলিশ। সোনালী বলছিল সেই সময় সবাই চেয়ার সরিয়ে নিচ্ছিল। তা আমরা বলছি চেয়ার যদি সরাতেই হয় তাহলে পুলিশ মন্ত্রীর চেয়ারটা সরিয়ে নেব। যে পুলিশ হচ্ছে একটা রাস্তা সামলাতে পারে না, সেই পুলিশের জন্য নিজেদের বসবার চেয়ার সরাবো কেন? তাহলে পুলিশ মন্ত্রীর চেয়ারটা সরিয়ে নেব। যে স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কলেজগুলোকে সামলাতে পারে না, মেডিকেল কলেজগুলোর ভেতরে মৃতদেহ পাচারের চক্র চালায়, পুরনো ওষুধ নতুন রাউতায় মুড়ে মানুষকে গিলিয়ে দিচ্ছে, ফেলে দেওয়া ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশন গার্বেজ থেকে তুলে নিয়ে আবার ইউজ করে মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একের পর এক মেডিকেল ইনস্ট্রুমেন্ট কেনবার টেন্ডারে টাকা নয় ছয় হচ্ছে। এমনকি ভেবে দেখে আরজি কর মেডিকেল কলেজের পার্কিং লটে পার্কিং করবার জন্য যে টাকা দিতে হয়, সেই টাকার কাটমানিও ভাইপোর অ্যাকাউন্টে চলে যায়। সেই স্বাস্থ্যমন্ত্রীরা চেয়ারে বসবার প্রয়োজনীয়তা আছে? আমাদের চেয়ারগুলো সরানোর থেকে ওনার চেয়ারটা সরিয়ে, সেটা তো বেশি জরুরি এই মুহূর্তে। গোটা রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো ব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। এই পেছনের ব্যানারটায় লেখা আছে আর কতদিন বিচারহীন। 1 মাস 40 দিন তিলোত্তমা বিচারহীন হয়ে আছে। আমরা বলছি তিলোত্তমা যেমন 40 দিন বিচারহীন হয়ে আছে এই বাংলার বুকে, সুদীপ্ত গুপ্ত 11 বছর বিচারহীন হয়ে আছে এই বাংলার বুকে। সুদীপ্ত গুপ্ত যে লড়াইটাতে নেমেছিল, ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এই বাংলার প্রতিটা ক্যাম্পাস 2011 সাল থেকে 2014 সাল 13 বছর বিচারহীন হয়ে পড়ে আছে। নির্বাচন করানোর ধপ দেখাতে পারছে না তৃণমূল কংগ্রেস। কিসের ভয়? নির্বাচন হলে কি হবে? বড় জোর তৃণমূলকে ঘাড় ধাক্কা দিয়ে খ্রিস্টান কলেজের সাথে সাথে পশ্চিমবঙ্গের আরো কয়েকশো কলেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে ছেলেমেয়েরা বার করে দেবে। তাই এত ভয়? তাই কি এত ভয়? সেই জন্য প্রতিটা 28শে আগস্ট যুবরাজ, সেলফমেড যুবরাজ, রাজত্ব হচ্ছে ওনার রাজত্ব আবার দেশের বাইরেও বিস্তৃত। 5-6টা দেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে, বান্ধবী টান্ধবী কতগুলো দেশে আছে ওসবের মধ্যে যাচ্ছি না, থাক। 5-6টা দেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাহলে এ হেন যুবরাজ যার এত বড় রাজত্ব, সে পশ্চিমবাংলার কলেজগুলোতে একটা রাজ্যের কলেজ নির্বাচনটাকে করবার ধক দেখাতে পারছে না। এই নাকি সর্বময় কর্ত্রী নবান্ন, 14 তলায় বসে উনি গুন্ডা কন্ট্রোল করছেন, পুলিশ কন্ট্রোল করছেন, সন্দীপ ঘোষের মতো ক্রিমিনালদের কন্ট্রোল করছেন, এত কিছু কন্ট্রোল করছেন। আর যেই মুহূর্তে কলেজ নির্বাচনের কথাটা আসছে অমনি উনি চুপ মেরে যাচ্ছেন। আমরা বলছি কিসের ভয়? ভয় এটাই যে নির্বাচন যদি ক্যাম্পাসে ক্যাম্পাসে হয়, যেমন তৃণমূল গলা ধাক্কা খাবে, তেমনি তৃণমূলের যে কাটমানি জেনারেটর মেশিন কলেজগুলোর ভেতরে ছাত্র সংসদের নামে ওরা পুট করেছে, সেই কাটমানি জেনারেটর মেশিনগুলো সুইচ অফ হয়ে যায়। এই ভয় ক্যাম্পাসে ইলেকশনটাকে বন্ধ করে রেখে দিয়েছে। ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠা মানে ক্যাম্পাসের ভেতরে শৃঙ্খলা প্রতিষ্ঠা হওয়া। ক্যাম্পাসের ভেতরে শৃঙ্খলা প্রতিষ্ঠা হওয়া মানে ক্যাম্পাস নিরাপত্তার প্রশ্নটাকে সামনে নিয়ে আসা। কোথায় নিরাপদ আমার আপনার বাড়ির মেয়েরা? তিলোত্তমার সাথে এই ঘটনা কোথায় ঘটলো? একজন ডাক্তারি ছাত্রছাত্রী যখন তারা ডাক্তারি পড়াশোনা করে, 4 বছর 5 বছরের ডাক্তারি পড়াশোনা খুবই নিবিড় ভাবে পড়তে হয়, সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় কোর্স কারিকুলামের মধ্যে। তখন একটা মেডিকেল কলেজের ওয়ার্ড রুম, ফিমেল ওয়ার্ড, মেল ওয়ার্ড, অটোনমি, এই অটোপসি ওয়ার্ড, সেই মেডিকেল কলেজের অ্যানাটমি বিল্ডিং, সেই মেডিকেল কলেজের সেমিনার রুম, এই রেস্ট রুম, ভিজিটার্স রুম, নার্স রুম, এই ঘরগুলোই তার কাছে ঘর বাড়ি হয়ে যায়। তাহলে তিলোত্তমাকে ওরা মারলো, তিলোত্তমাকে ওরা ধর্ষণ করলো সেমিনার রুমের মধ্যে, আসলে যেটা একজন ডাক্তারি পড়ুয়ার কাছে তার নিজের ঘর বাড়ির মতো। কোথায় নিরাপদ? ক্যাম্পাসের ভেতরে প্রতিদিন এই তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন
যে কোনো প্রোগ্রামের আগে মেয়েদেরকে একই রকম ভাবে হেনস্থা করছে। বাইরে থেকে তৃণমূলের গুন্ডারা ক্যাম্পাসের ভেতর বসে আড্ডা মারবে, সমাজ বিরোধীদের জন্য তাদের জন্মদিনে 3 তলা কেক কাটা হবে, আর সেই কেকের টাকা কারা দেবে? না, ফার্স্ট সেমিস্টারে যে পড়ে সে 100 টাকা দেবে, সেকেন্ড সেমিস্টারে পড়লে 200 টাকা দিতে হবে, থার্ড সেমিস্টারে পড়লে 300 টাকা দিতে হবে, 6th সেমিস্টারে পড়লে 600 টাকা দিতে হবে। আগে ছিল মরশুমি ব্যবসা, অ্যাডমিশনের সময় পয়সা তোলার ব্যবসা। ওই শঙ্কুদেব পন্ডা শুরু করেছিল হাজারো মরশুমি ব্যবসা, হাজারো অ্যাডমিশন সিন্ডিকেট বলা হতো। এখন তৃণমূল থেকে বিজেপিতে গেছে, বিজেপিতে গিয়ে আরো নানা ধরনের মরশুমি ব্যবসা শুরু করে দিয়েছে। আর এখন সেই মরশুমি ব্যবসাটাকে গোটা বছরের ব্যবসায় পরিণত করেছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে অ্যাডমিশনের সময় থেকে টাকা তোলা শুরু হয়, তারপরে সেটা করায় ফ্রেশার্সের জন্য টাকা, মাছের তেলে মাছ ভাজা। ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের ফ্রেশার্স দেবে, ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের থেকে পয়সা নিচ্ছে। আর 40 বছরের বেশি বয়স 5 বাচ্চার বাপ, সেই সব ছেলেপিলেরা হচ্ছে যে তৃণমূলের নেতা হয়ে বসে আছে, তারা মদ খাবে, মোচ্ছব করবে, তার জন্য ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের থেকে টাকা নিয়ে তাদেরকে ফ্রেশার্স দেবে। যেই না ফ্রেশার্স বেরোবে, একটু শীতকাল ঢুকবে, পুজো পার করবে, সোশ্যালের জন্য টাকা তোলা শুরু হবে। এই বম্বে আর্টিস্ট আনবো, এই আনবো, এই আনবো বলে লাখ লাখ টাকা তোলা হবে। তারপর সেই লাখ লাখ টাকা দিয়ে কোনো একটা পাড়ার কোনো মাচা সিঙ্গারকে নিয়ে আসবে, নিয়ে এসে গান বাজনা করাবে, গান বাজনা করিয়ে বাকি টাকা এমএলএর পকেটে, এমপির পকেটে, তৃণমূলের পাড়ার ছেলে মস্তানদের পকেট ঘুরে একেবারে সোজা কালীঘাটের টালির চালে ঢুকে যাবে। এই বন্দোবস্তটা এই গোটা পশ্চিমবাংলার পড়াশোনার ব্যবস্থায় ওরা করেছে, আর একই সাথে গোটা বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ওরা করেছে। কি মানে কল্পনা করতে পারবেন না। গতকাল উত্তর দিনাজপুরের ইটাহারে আমরা ছিলাম। ইটাহারে একটা জায়গায় সভা করছি, সুরুন হাসপাতাল, সেই একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তার বাইরে সভা করছি। তো ওখানকার সাথীরা বললো যে আমরা একটা ডেপুটেশন দেবো, চলো স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে যাই। স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে গেছি, বাইরে থেকে দেখে যেটাকে স্বাস্থ্যকেন্দ্র মনে হচ্ছে, ভেতরে গিয়ে দেখা গেল সেটার যা স্বাস্থ্যের অবস্থা, তাতে কোনো মানুষের স্বাস্থ্য ওখানে গিয়ে সারতে পারে না। 5000 রুগী আসে একটা স্বাস্থ্যকেন্দ্রে এক মাস। ওখানকার ডাক্তারবাবু বলছে 5000 রুগী আসে, আর 5000 রুগীর জন্য মাত্র একখানা ডাক্তার একটা স্বাস্থ্যকেন্দ্রে। একটা কোনো ন্যূনতম বেড নেই। 2019 সালে বেড বসানোর কথা ছিল, 2024 সাল হয়ে গেছে, এখনো অব্দি ওই স্বাস্থ্যকেন্দ্রে বেড বসে। নার্স নেই, যে কজন নার্স আছেন 2জন 3জন, তারা সব কন্ট্রাকচুয়াল সিভিক নার্স। এই স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা। আমি একটা উদাহরণ দিলাম। আমার ধারণা বাঁকুড়া জেলায় গ্রামে গ্রামে ঘুরলে এরকম আরো 20টা 25টা স্বাস্থ্যকেন্দ্রের খোঁজ পাওয়া যাবে, ব্লকে ব্লকে। এইটা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে যেমন সরাবো, তেমনি স্বাস্থ্য ব্যবস্থার মেরামতিটাও আমাদেরকে করতে হবে। শিক্ষামন্ত্রী রোজ বসে বসে চিত্রনাট্য লিখছেন নতুন নতুন। উনি নাটকে খুব ভালো, যেমন উনি নাটকে ভালো, তেমনি প্রতিবাদীদের আটকেও ভালো। এর বাইরে উনি কিছু পারেন না। নতুন নতুন থিওরি কপচাবেন। আমরা বলছি, আমরা যেমন থিওরিতেও চলি, তেমনি প্র্যাকটিক্যালেও চলি। থিওরিটা দেখাচ্ছি, নির্বাচনটা ঘোষণা হোক, বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে শুরু করে রাজ্যের প্রতিটা কলেজে তৃণমূল সাফাই অভিযানের প্র্যাকটিক্যালটা কিরকম ভাবে করতে হয়, সুদীপ্ত গুপ্তের সাথীরা সেটা দেখিয়ে দেবে। আমরা বারবার বলছি, দাম হে তো বাহার নিকা। কিসের ভয়? এই ভয় তো কাটাতে হবে। আমরা বলছি প্রয়োজনে আমাদেরই দায়িত্ব নিয়ে তৃণমূলের এই ভয়টা কাটাতে হবে। যুবু যুবু হয়ে বসে আছে, ছাত্র সংসদ নির্বাচনের কথা বললেই জুজু দেখছে, ভয় পাচ্ছে। আমরা বলছি ওরা যদি ইলেকশনকে ভয় পায়, তাহলে ওদের আরো কয়েকশো গুণ ভয় দেখানোর জন্য ক্যাম্পাসের দেওয়ালে দেওয়ালে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই স্পষ্ট অক্ষরে লিখে আসবো। প্রতিটা ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে এই রকমই মাইক নিয়ে চমকুকে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে, এটা বলে আসতে হবে আমাদের। কারণ ওই যে বললাম,
ক্যাম্পাসের ভেতরে আমাদের পরিবারের মেয়েদের সুরক্ষা যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে ক্যাম্পাসকে সমাজ বিরোধী মুক্ত করতে হবে। ক্যাম্পাসের ছাত্র সংসদগুলোকে অপরাধ মুক্ত করতে হবে। স্বাভাবিক তো, যে ছাত্র সংসদ 2017 সালে খাতায় কলমে নির্বাচন হয়েছিল, শেষ। খ্রিস্টান কলেজে সে বছর নির্বাচন হয়নি, আমরা জানি। এখানে সিলেকশন চলে, আর এই সিলেকশনের পদ্ধতিতে ওই যে বললাম 5 বাচ্চার বাপ, তারা এসে বসে আছে ছাত্র সংসদের মাথা। বাঁকুড়ার টাউন চত্বরে সারাদিন হচ্ছে যে বাটপাড়ি করে বেড়ায় যারা, যেসব তৃণমূলের নেতারা, তারা হচ্ছে সকাল থেকে বিকেল অবধি যতক্ষণ কলেজ চলে কলেজের বাটপাড়িটা দেখে, কলেজ শেষ হয়ে গেলে প্রমোটারির বাটপাড়ি দেখতে চলে যায়। এই পরিবেশের মধ্যে কখনো আমার আপনার পরিবারের মেয়েরা সুরক্ষিত থাকতে পারে? ক্যাম্পাস পড়াশোনার জায়গাটা যদি অপরাধ চক্রের জায়গা হয়ে যায়, সেখানে কখনো তিলোত্তমারা সুরক্ষিত থাকতে পারে? যে অপরাধের চক্র এই মেডিকেল কলেজগুলোকে কেন্দ্র করে দিনের পর দিন তৈরি হয়েছিল, সেই অপরাধ চক্রের বলিই তো হতে হলো তিলোত্তমাকে। 15 লাখ টাকা চেয়েছে, থিসিস জমা দেবে, তার জন্য 15 লাখ টাকা লাগবে। এই সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষকে আমরা ডাক্তার বলবো না। সন্দীপ ঘোষকে ডাক্তার বলা মানে গোটা দুনিয়ার সমস্ত ডাক্তারদেরকে অপমান করা। সন্দীপ ঘোষ ক্রিমিনাল, আর সন্দীপ ঘোষের মতন যত ক্রিমিনাল এই পশ্চিমবঙ্গের ক্যাম্পাসে ক্যাম্পাসে তৃণমূল পুষে রেখেছে, তাদেরকে ঝেঁটিয়ে ক্যাম্পাস থেকে বার করবার শপথ, সেই শপথ এসএফআই নিচ্ছে। সেই শপথ এই রাজ্যের বুকে ডিওয়াইএফআই নিয়েছে। সেই শপথ এই গোটা রাজ্যের বুকে আইডুয়া নিয়েছে। এই লড়াইটা আমাদের সকলের। প্রফেসররা, নন টিচিং স্টাফরা, শিক্ষার সঙ্গে সংযুক্ত সমস্ত অংশের মানুষ, অভিভাবকরা, আজকের বাবা মারা। একটা সময় ছিল, একটা কবিতা পড়েছিলাম যে বাবা মারা সবসময় চায় আমার সন্তান যেন থাকে বুঝে। এইভাবেই আমাদের সকলকে আমাদের বাবা মারা বড় করে, যেন কোনো আঘাত, যেন কোনো অযত্ন আমাদেরকে ছুঁতে না পারে। আর আজকে যখন স্বপ্নদ্বীপের ঘটনা ঘটে, আজকে যখন তিলোত্তমার ঘটনা ঘটে, যখন প্রতিটা ক্যাম্পাস র্যাগারদের কবলে চলে যাচ্ছে প্রতিদিন, যখন প্রতিটা ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ সংস্কৃতিকে লাগু করা হচ্ছে, তখন আজকের বাবা মারা দিন রাত মনে মনে একটাই কথা বলে যাচ্ছে, আমার সন্তান যেন থাকে নিরাপদে। নিরাপত্তা, নিরাপত্তা, নিরাপত্তা। এই নিরাপত্তার প্রশ্নটাকে সামনে রেখে আরো বড় আকারের লড়াই আন্দোলনে আমাদের নামতে হবে। চাইছে তো লড়াইটাকে ভেঙে দিতে, চাইছে তো আন্দোলনটাকে ভেঙে দিতে, চাইছে তো আন্দোলনটা কেবলমাত্র কয়েকটা শহরে, কয়েকটা টাউনের মধ্যে আটকে থেকে যাক, এটাই তৃণমূল চাইছে। বলছে না, গ্রামে গ্রামে যখন মহিলারা হাতে মশাল নিয়ে বেরোচ্ছে, ঠিক তখনই তৃণমূল এসে আক্রমণ করছে, থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, আটকে দেওয়ার চেষ্টা করছে। শহরের বুকে পুলিশ যেমন আটকে দেওয়ার চেষ্টা করছে, গ্রামের বুকে তৃণমূলের গুন্ডারা স্বয়ং নেমে আটকে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি আটকাতে পারবে না। একটা সেকেন্ড ইয়ারে পড়া বাচ্চা মেয়ে রূপসা মণ্ডল, কি অপরাধ না, ফেসবুকে লিখেছিল পুলিশ তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, ওকে জেলে ভরে দিল। কি ভুল লিখেছে? এই প্রশ্নটা এখন পশ্চিমবাংলার প্রতিটা মানুষ পুলিশের দিকে তাকিয়ে করছে। এই আশপাশে যে কজন খাকি উর্দির লোক আছেন, কিছু সিভিক ভলেন্টিয়ারও আছে, তাদের আরো খারাপ দশা। এক সিভিক ভলেন্টিয়ারের জন্য সমস্ত সিভিক ভলেন্টিয়ারকে এখন খারাপ কথা শুনতে হচ্ছে। এক কলকাতা পুলিশের কমিশনারের জন্য, এক কলকাতা পুলিশের ডিসি নর্থের জন্য গোটা পশ্চিমবাংলার পুলিশকে দেখলে এখন মানুষ থুতু দিচ্ছে। আমরা বলছি বুঝি, আপনাদের জ্বালাও বুঝি। আপনাদের জ্বালা রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামাতে যতটা হয়, তার চেয়ে বেশি জ্বালা হয় যখন বাড়ি ফিরে দেখেন আপনার বাচ্চা মেয়েটা আপনার চোখের দিকে তাকিয়ে বলছে পুলিশ তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। ওই প্রশ্নটাই করেছিল, ওই প্রশ্নটাই রূপসা মণ্ডল করেছিল ফেসবুকে, আর সেই প্রশ্নটার মুখোমুখি দাঁড়াতে না পেরে ওকে জেলে ভরে দিল। কলতান দাশগুপ্ত প্রথম দিন থেকে এই লড়াইয়ে সামনের সারিতে দাঁড়িয়ে তিলোত্তমার বিচারের জন্য লড়াই করেছে। একটা ঝুটা
অডিও ক্লিপিং সামনে রেখে কাকে রাখছে আবার কুণাল ঘোষ। কে কোন কুণাল ঘোষ? যে কুণাল ঘোষ বেশি দিন জেলের বাইরে থাকলে মাথা ঠিক থাকে না, সেই কুণাল ঘোষ হচ্ছে একটা অডিও ক্লিপিং সামনে রাখছে। কাদের পক্ষ থেকে? পুলিশের পক্ষ থেকে। তাহলে কি এটা ধরে নিতে হবে যে কুণাল ঘোষ এখন আর তৃণমূলের মুখপাত্র নয়, কুণাল ঘোষ এখন পশ্চিমবঙ্গ পুলিশের মুখপাত্র? আর যদি ধরে নি সেটাই, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ আড়াইটের সময় যে অডিও ক্লিপিং পেয়েছে বলে কাগজে কলমে দেখাচ্ছে, সেই অডিও ক্লিপিং 4:30 সময় কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে প্রকাশ করছে, অথচ কলতান দাশগুপ্তকে পুলিশ অ্যারেস্ট করছে। তার অ্যারেস্ট মেমোতে লেখা আছে পুলিশ আড়াইটের সময় সেই যে অডিও ক্লিপিং পেয়েছিল সেই অডিও ক্লিপিং এর ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। অতএব একটা ঝুটা কেস, মিথ্যা মামলা। হাইকোর্টে আবারও চর খেতে হয়েছে রাজ্য পুলিশকে, যে একটা ফোন কলে উল্টো দিকের মানুষ কি বলছে তার ভিত্তিতে আরেকজন মানুষকে কখনো অ্যারেস্ট করা যায় নাকি? আমাকে একজন ফোন করলো, ফোন করে 1000টা কথা বললো, আমি ধরে নিলাম যে কথাগুলো অসাংবিধানিক। তাহলে তার ভিত্তিতে, সেই ফোন রেকর্ডিং এর ভিত্তিতে কাকে ধরবে? আমায় ধরবে না, যে বলেছে তাকে ধরবে। গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওরা ভেবেছে কলতান দাশগুপ্তকে জেলের ভেতর আটকে রেখে, আজকেও শুনানি হয়ে গেছে, সন্ধ্যে 7টার সময় রায় শোনানো হবে হাইকোর্টে। ওরা ভেবেছে কলতান দাশগুপ্তকে জেলের ভেতর আটকে রেখে তিলোত্তমার বিচারের লড়াইটাকে ওরা দাবিয়ে দিতে পারবে। ওরা ভেবেছিল মীনাক্ষী মুখার্জিকে সিবিআই এর দপ্তরে ডেকে পাঠিয়ে হয়তো বিচারের লড়াইটাকে দাবিয়ে দিতে পারবে। মীনাক্ষী মুখার্জি মাথা উঁচু করে সিবিআই এর দপ্তরে গেছে, পিজির উডবান ব্লকে গিয়ে ভর্তি হতে হয়নি। মীনাক্ষী মুখার্জি মাথা উঁচু করে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে চলে এসেছে, বলেছে আবারও সহযোগিতা করবে। ওরা যতবার ডাকবে ততবার যাব। আমাদেরকে যদি লালবাজারে ডেকে পাঠিয়েছিল, গেছিলাম তো, বলে এসেছিলাম তো যতবার ডাকবে ততবার যাব। কিন্তু পুলিশকে আগে জবাব দিতে হবে যে 40 দিন ধরে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি? 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত 14ই আগস্ট রাত্রির বেলা, মধ্যরাতের পর কারা আরজিকর ভাঙচুর করেছিল তাদেরকে ধরতে পারল না। এই তো পুলিশের অবস্থা। ভাবছে কলতান দাশগুপ্তকে আটক করে লড়াইয়ের গতিপথটাকে থমকে দেবে। আমরা বলে দিয়েছি, দুনিয়ার বুকে এমন কোন জেল তৈরি হয়নি যা প্রতিরোধের, প্রতিশোধের, প্রতিবাদের কলতানকে আটকে রাখতে পারে। কলতান দাশগুপ্ত রাস্তায় নামবে আবার, আজ হোক বা কাল কলতান দাশগুপ্ত আবার এই রাজপথে নামবে। আমরা বলছি বাংলার মানুষ আজ হোক বা কাল এই আরো 1000 বার এই রাজপথের দখল নেবে। রাজপথ থাকবে বাংলার মানুষের দখলে, কিন্তু সেই রাজপথে কিন্তু তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। আর তৃণমূলকে যখন খুঁজে পাওয়া যাবে না, তখন পুলিশকেও বুঝে নিতে হবে ভেতরে স্যান্ডো গেঞ্জি পরে, আর তৃণমূলের স্যান্ডো গেঞ্জি পরে, তৃণমূলের জার্সি পরে যদি চলেন, তাহলে মাথায় রাখবেন আজীবন সরকারটাও থাকবে না, আজীবন আপনার উর্দিটাও থাকবে না, কিন্তু বাংলার মানুষ থেকে যাবে। আর বাংলার মানুষের আদালতে এই প্রতিটা বিচারের, এই প্রতিটা অপরাধের বিচার হবে। কি হয়েছে? পরীক্ষা শুরু হচ্ছে। এই লড়াইটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আশপাশে যারা আমাদের কথা শুনছে, এখন পরীক্ষা শুরু হবে, আমরা সভা থামিয়ে দেব। কারোর সমস্যা করা আমাদের কাজ নয়। এই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে আমাদের এইখানে একটা বেসিক পার্থক্য আছে। এই এখন যদি পরীক্ষা চলতো, তৃণমূল ছাত্র পরিষদ বাইরে মঞ্চ কাটিয়ে ডিজে বাজাতো, আমাদের সেটা কাজ না। যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় এটা দেখা দরকার। পাশাপাশি ছাত্রছাত্রীদের এই মনোবলটা জোগানো দরকার যে স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেসরা যদি বারণও করে, যদি তিলোত্তমার বিচারের জন্য তোমার মনটা কাঁদে, এসো সবাই মিলে রাস্তায় নামি, একসাথে একজুট হয়ে মিছিল সাজাই। বহু নতুন বাচ্চা ছেলেমেয়ে স্লোগান দিতে শিখছে এই আন্দোলন থেকে, বহু নতুন বাচ্চা ছেলেমেয়ে মিছিল সাজাতে শিখছে এই আন্দোলন থেকে। সেই মিছিলকে আরো বড়, আরো বিস্তৃত, তার পরিধি আরো ব্যস্ত, আরো গভীরতর করতে হবে। এই আওয়াজ নিয়ে, এই শপথ নিয়ে আজকে এখান থেকে আমরা ফিরে যাব। ইনকিলাব জিন্দাবাদ, ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ।